চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য হতভম্ব হয়ে বসে আছে। সারহানের বন্ধু মহলের সকলে অবাক হয়েছে। বেশ অবাকতার রেশ অধিক হওয়ায় সকলের মুখে কোনো কথা নেই। সকলে সারহানের দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। সকলে সারহানের দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। আরশাদ সাহেব ছেলের দিকে ক্রোধ মিশ্রিত চোখে তাকিয়ে আছেন। চোয়াল শক্ত করে ক্রোধ সংবরণ করছেন। সকলের সামনে এখন এই বিষয় নিয়ে ঝামেলা হবে। সারহান বিচক্ষণ বুদ্ধিমান ছেলে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিল তার খটকা লাগছে। নানা ভাবনা ঘিরে ধরেছে তাকে। তানিয়া বেগম ছেলের মুখে বিয়ের কথা শুনে খুশি হতে পারছেন না, চোখ মুখ থমথমে হয়ে গেছে। অরিত্রিকাকে বা কেন বিয়ের কথা বলছে? অন্য মেয়ে বিয়ে করতে চাইলে এক্ষুনি আক্ত করিয়ে দিত, কিন্তু বাড়ির মেয়েকে যে বিয়ে করতে চাইছে এখন কি হবে ভাবতেই আতঙ্কিত হয়ে আছেন তিনি। আজমল সাহেব আর সাথী বেগমের দিকে তাকালেন। দুজনের মুখই থমথমে হয়ে আছে। আজমল সাহেব যেন কোনো কথা বলতেই ভুলে গেছেন। কি বলবেন বুঝে উঠতে পারছেন না। বিয়ে কি কথার কথা নাকি বললেই হয়ে গেল? সারহানের প্রতি কিছুটা রেগে গেলেন তিনি। সাথী বেগম ভীতু মুখে বারবার স্বামীর দিকে তাকাচ্ছেন। মনে মনে চাইছেন কোনো ভুল বুঝাবুঝি বা ঝামেলা না হোক। সারহানের উপর রাগও করতে পারছেন না, ছেলেটা তো খারাপ নয়, কিন্তু এমন সিদ্ধান্ত কেন নিল? একই প্রশ্ন সকলের মনে। সাদাত চোখ বুলিয়ে বুলিয়ে সকলকে পর্যবেক্ষণ করছে। নিস্তব্ধ শান্ত হয়ে আছে সকলে। এতটা নীরবতা দেখে মনে হচ্ছে ঝড় ওঠার পূর্ব লক্ষণ। সাদাত ভাবতেই ঢোক গিলতে লাগলো। অরিন তো মাথায় হাত দিয়ে মেঝেতে বসে আছে, অবিশ্বাস্য চোখে সারা আর অরিত্রিকার দিকে তাকাচ্ছে। অরিনের মন বলছে এই কারণে হয়তো অরিত্রিকা নিশাদকে বিয়ে করতে চায়নি। সারহানের ভাই আর তার ছোট অবুঝ বোনটা এতদিন প্রেম করেছে নাকি? ভাবতেই অরিনের মাথা ঘুরিয়ে উঠল। নাকের ডগায় বসে দুজনে তো কাহিনী করলো আর সে কিছুই জানতে পারলো না। এখন যে কি হবে কে জানে, কোনো ঝামেলা যেন না হয়। মনে মনে চাইছে সে এসব মিটে যাক, তারপর অরিত্রিকার পেট হতে আসল সত্যি জেনে ছাড়বে সে। অরিত্রিকা স্তব্ধ হয়ে বসে আছে। তার বিশ্বাস হচ্ছে না সারহান ভাই সকলের সামনে বিয়ের কথা বলবে। স্ট্যাচুর নেই, ইশরার হাত ধরে আঁকড়ে বসে আছে। বিয়ে নামক শব্দটা বারবার কানে বেজে যাচ্ছে। সারহানের ভাইয়ের সাথে বিয়ে ভাবতেই বুকের মাঝে উথাল পাতাল ঢেউয়ের নেই অনুভূতিরা খেলা করছে, বুক কাঁপছে, শরীরও শীতল হয়ে আসছে। সে দম নিয়ে সারহানের দিকে সংকোচ নিয়ে তাকালো। সারহান ঠাই হয়ে একদম স্বাভাবিকভাবে সকলের সামনে দাঁড়িয়ে আছে। ভাবটা এমন, বিয়ে একটা সাধারণ বিষয়, তেমন কিছু ভাবার নেই। অরিত্রিকা মাঝে ভয় কাজ করছে। তার বাবা মা, বড় বাবা কি মেনে নিবে? তার বাবা যে রাগী, না জানে কি করে বসেন। আরও একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সারহান ভাই হঠাৎ আজই কেন বিয়ের কথা বললেন? আরশাদ সাহেব পরিস্থিতি বুঝে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তুমি যা চাইছো তা কখনোই হবার নয়। এসব বলে ঝামেলা বাড়িও না। সারহান আরশাদ সাহেবের এমন ব্যবহার একটু বিরক্ত হলো। বাবা হয়ে ছেলের ভালোবাসার পূর্ণতায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, একেই বলে ঘরের শত্রু বিভীষণ। সারহান শান্ত কণ্ঠে বলল, বাবা, আপনি দেখছি মীর জাফরের থেকেও ভয়াবহ। ছেলে এই প্রথম মুখ ফুটে কিছু চাইলো, তা না দিয়ে বিরোধিতা করছেন। দিস ইজ নট ফেয়ার বাবা। আরশাদ সাহেব কেসে উঠলেন। চারিদিকে একবার তাকিয়ে গাম্ভীর্য ভাব বজায় রেখে বললেন। নিজের বাবাকে মির্জাফর বলছো? সারহান বাঁকা হেসে বলল, হ্যাঁ বলেছি। মীর জাফর না হলে ছেলেকে একটু হলেও সাপোর্ট করতেন। আপনি তো ছেলের বিয়ের সম্বন্ধ চাচার কাছে জানাতে পারলেন না। কি আর করার, এখন আমায় বলতে হচ্ছে। আমি আমার সিদ্ধান্ত সকলকে জানিয়ে দিয়েছি। বিয়ের ব্যবস্থা করো, বিয়ের ব্যবস্থা করা দ্রুত হোক। রাত হতে ঘুম নেই, অনেক টায়ার্ড আমি। আরশাদ সাহেব চুপ হয়ে গেলেন। তিনি বুঝেছেন সারহান এক কথার মানুষ, যা বলবে তাই করবে। তিনি হতাশ হয়ে আজমল সাহেবের দিকে তাকালেন। আজমল সাহেব সারহানের দিকে ভ্রু কুচকে তাকিয়েছে। ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। আজমল সাহেব হঠাৎই শব্দ করে জোরের সাথে উঠে দাঁড়ালেন। পাঞ্জাবি টেনে টুনে ঠিক করলেন। চশমা ঠেলে সারহানকে সরাসরি কাটকাট করে প্রশ্ন করলেন, অরিত্রীকে বিয়ে করতে কেন চাইছো? সারহান নড়ে চড়ে আজমল সাহেবের দিকে তাকালেন। তাকিয়ে কাটকাট স্বরে উত্তর দিল, আমি আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু পরে। আগে আপনাকে একটা প্রশ্ন করি, তার উত্তর একটু ভেবে দেবেন। আজমল সাহেব ভ্রু কুচকে বললেন। কি? সারহানের মতিগতি কেউই বুঝতে পারছে না। এত হেয়ালি কেন? তানিয়া বেগম সারহানকে কিছু বলতে যাবেন তার আগেই আরশাদ সাহেব অর্ধাঙ্গিনীকে ইশারায় থামিয়ে দিলেন, কিছু বলতে নিষেধ করলেন। তানিয়া বেগম স্বামীর বানন শুনে বসে রইলেন চিন্তিত হয়ে। সকলের মাঝে উৎকণ্ঠা কাজ করছে। সারহান কি বলতে চাইছে? সারহান সকলের ভাবনার অবসান ঘটিয়ে বলল, আপনি আপনার মেয়ের সুখ চান? আপনি কি সারা জীবন মেয়েকে সুখী দেখতে চান? অরিত্রিকা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। এসির বাতাসে বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। কি হবে ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। সকলেই অদ্ভুত দৃষ্টিতে একটু পরপর তাকাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না, মাথা চিন্তায় কাজ করছে না। অরিত্রিকা উদ্বিগ্ন হয়ে ইশরাকে ধীরে বলল, বইন, আজ আমি শেষ। বাবা যদি জানে আমি সারহান ভাইকে ভালোবাসি তাহলে তো আমায় বাড়ি থেকে বের করে দিবে। ইশরা কথা না বলে অরিত্রিকার হাতে হাত রেখে চোখ দ্বারা ইশারা করে বুঝালো, তেমন কিছু হবে না, টেনশন করিস না। অরিত্রিকার তাও যেন চিন্তা ভয় কমছে না। আজমল সাহেব সারহানের করা প্রশ্নে অবাক হলো বটে, প্রশ্ন সহ তিনি বলে উঠলেন, সকল বাবা চাই
তার মেয়ে সারা জীবন সুখে থাকুক, ভালো থাকুক। আমিও বাবা হিসেবে আমার মেয়ের সুখ চাইবো। সারহান হাসলো মনে মনে। সে এমন উত্তরই আশা করেছিল। সে মৃদু হেসে বলল, তাহলে ফাইরুজকে জিজ্ঞাসা করেন, সে কি আমায় বিয়ে করতে চায়? নিজের প্রিয়তম সুখকে সারা জীবন আঁকড়ে ধরতে চায়? যদি সে হ্যাঁ বলে তাহলে বিয়ে হবে, আর না বললে বিয়ে ক্যান্সেল। আজমল সাহেব আশ্চর্যান্বিত হলেন সারহানের কথায়। সারহান যথেষ্ট দৃঢ়তার সাথে কথাটা বলেছে, তার মানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। মনে মনে তিনি চান না সারহান অরিত্রিকাকে বিয়ে করুক, কিন্তু বড় ভাইয়ের ছেলে বলে কথা মেপে বলেছেন। অন্য কোনো ছেলে হলে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করিয়ে রেখে আসতেন। আজমল সাহেব অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। অরিত্রিকা বাবার এমন চাহনিতে ভয়ে সিটিয়ে গেল। সে ভয়ে ঢোক গিলতে লাগলো। সাথী বেগম অরিত্রিকাকে ভয় পেতে দেখে আজমল সাহেবকে বললেন, অরিত্রী ছোট মানুষ, উচ্চস্বরে কথা বলো না, তাহলে মেয়েটা ভয় পেয়ে যাবে। আজমল সাহেব সাথী বেগমের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালেন না। পা বাড়িয়ে অরিত্রিকার সামনে গিয়ে দাঁড়ালেন। মুখটা গুরু গম্ভীর। অরিত্রিকার বুক দুরু দুরু করছে, হাত কাঁপছে। সে ভীতু চোখে আজমল সাহেবের দিকে তাকালো। আজমল সাহেব অরিত্রিকার দিকে তাকিয়ে আছেন। বাড়ির সকলে আজমল সাহেবের কার্যকলাপ দেখছে। আরশাদ সাহেব কিছু বলছেন না। ভাই কি বলে তা দেখার অপেক্ষায় আছেন। আজমল সাহেব ছোট করে শ্বাস টেনে নিল। তিনি কোমল স্বরে শুধালেন, আমি আমার সিদ্ধান্ত একবার তোমার উপর চাপিয়ে দিয়েছিলাম। ভুল মানুষের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিলাম। ভাগ্য ভালো ছিল, সারহানের জন্য বিয়েটা হয়নি। কিন্তু এবার আর তেমন ভুল করব না। এতটুকু শুনে সকলে একটু চমকে গেল। আজমল সাহেব আসলে কি বলতে চাইছেন? সারহান ভ্রুকুচকে চাচার কথার মর্মার্থ বোঝার চেষ্টা করছে। অরিত্রিকা মাথা নিচু করে আছে। সে বাবার কথার অর্থ বুঝতে পারছে না। আজমল সাহেব একটু থেমে আবারও বললেন, সারহান তোমার বিয়ে করার জন্য সকলের সামনে প্রস্তাব রেখেছে। তোমার থেকে মতামত জানতে চাই। তুমি কি রাজি? হ্যাঁ অথবা নাতে উত্তর দিবে। আমি তোমার বিয়ে তোমার অমতে দিব না। আমায় ভরসা করতে পারো, যা বলবে তাই হবে। আজমল সাহেবের কথা শুনে অরিত্রিকা থমকে গেল। সে অবাক হয়ে তাকালো বাবার দিকে। আজমল সাহেবের কোমল কণ্ঠ শুনে অরিত্রিকা আবেগী হয়ে উঠল। মেয়ের প্রতি আদর স্নেহতে ভরা ছিল ওই কথায়। বাবাদের ভালোবাসা এমনই হয়, অপ্রকাশিত থাকে। আজমল সাহেব মেয়েকে ভরসার বাণী শুনিয়ে বললেন, তুমি যা মন থেকে চাইবে তাই হবে। ভেবে আমায় তোমার মতামত জানিও। অরিত্রিকা মাথা নিচু করে রইল। চোখ দিয়ে টপটপ করে অশ্রু পড়ছে। সে অনেকটা সময় পর নিচু স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল। হ্যাঁ। আজমল সাহেব মেয়ের মাথায় আদুরে বুলিয়ে দিলেন। সকলে আরেক দফা চমকে উঠল। এত দ্রুত সব কাহিনী ঘটছে, কেউই বুঝতে পারছেন না হচ্ছেটা কি। সারহান বিশ্বজয়ের হাসি দিয়ে আরশাদ সাহেবের দিকে তাকালেন। আরশাদ সাহেব বিস্মিত হয়ে বসে আছেন। আজমল সাহেব এগিয়ে এসে আরশাদ সাহেবের কাছে দাঁড়িয়ে বললেন, ছেলে মেয়ে দুজনই রাজি। এখন আপনি কি আমার বিয়ে হতে প্রস্তুত ভাইজান? আরশাদ সাহেব বিস্ময়ের রেশ কাটিয়ে উচ্চস্বরে হেসে উঠে আজমল সাহেবকে জড়িয়ে কোলাকুলি করে বললেন, বেয়াই না হয়ে উপায় আছে? ছেলে তো একেবারেই সেই বন্দোবস্ত করে মাঠে নামছে। আজমল সাহেব হেসে বললেন। কার ছেলে দেখতে হবে না? আরশাদ সাহেব হেসে উঠলেন। তানিয়া বেগম আর সাথী বেগম অস্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দুজনেই ভেবেছিলেন ঝামেলা হবে। সারহানের বন্ধু মহল সারহানের কাছে গিয়ে শুভকামনা জানাচ্ছে। আবির আর সাদাতও যোগ দিয়েছে তাদের সাথে। আজমল সাহেব বড় ভাইকে ছেড়ে উচ্চস্বরে স্বাভাবিক গলায় বললেন, বড় বাড়ির ছেলে বিয়ে হবে, তাও ছোট করে? অসম্ভব। আজ রাতে পারিবারিকভাবে আকদ করে রাখতে হবে। ইলেকশনের পরে বড় করে অনুষ্ঠান করা হবে। সকলে আকদের জন্য আয়োজন শুরু করে দাও। অরিত্রিকা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। কল্পপুরুষের সাথে তার বিয়ে হবে ভাবতে শিহরণ বয়ে গেল। আর চোখে তাকালো সারহানের দিকে। সারহান তার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। অরিত্রিকার ভীষণ লজ্জা লাগছে। চোখ মেলাতেও লজ্জা এসে আষ্টে পিষ্টে ধরছে। সে চোখ সন্তর্পণে সরিয়ে নিল। ওষ্ঠ জুড়ে লজ্জায় রাঙা হাসি। সারহান যেন সেই হাসিতেই ঘায়েল হলো নতুন করে। চৌধুরী বাড়িতে বিয়ের আমেজ। দুপুরের পর হতেই সকলের সহযোগিতায় ছোট পরিসরে আক্তের ব্যবস্থা করা হয়েছে। ফুল দ্বারা হালকা সাজানো হয়েছে, লাইটিংও করা হয়েছে। বাড়ির সকলের মুখে হাসি। অরিনের হাজব্যান্ড আর শাশুড়ি এসেছে বিয়ে উপলক্ষে। ইশরার বাবাও উপস্থিত। তিনি মাত্রই চট্টগ্রাম হতে এসেছেন। অরিত্রিকা সারহান সোফায় পাশাপাশি বসে আছে। অরিত্রিকার পরনে হালকা কারুকাজ করা খয়েরি শাড়ি, মাথায় ঘোমটা। শাড়ির সাথে মিল রেখে হালকা কারুকার্য শোভিত সোনার গহনা। মুখে তেমন প্রসাধনীর ছোঁয়া নেই, হালকা সাজ। সারহান অফ হোয়াইট হালকা কাজ করা পাঞ্জাবি পরেছে, মুখ স্বাভাবিক কাজ। অরিত্রিকা এক পলক সারহানকে দেখেছে। ইশতার সারহান ভাই এত হ্যান্ডসাম কেন? লম্বা সুঠাম দেহি, শরীরে পাঞ্জাবি অসাধারণ মানিয়েছে। শ্যামমানবের খোঁচা খোঁচা দাড়ি, ওষ্ঠ জুড়ে মৃদু হাসি অরিত্রিকাকে মুগ্ধ করছে বারবার। সে ভাবতেই পারছে না আজ তার প্রিয় ভালোবাসার মানুষটির সাথে বিয়ে। ভাবতেই লজ্জা সংকোচে নেতিয়ে পড়ল। সারহানের অগোচরে রয়ে গেল
অরিত্রিকার লাজেরাঙা হাসি, সে তো ভালোভাবে মুখ দেখতেও পারছে না, ঘোমটার কারণে মুখ ঢেকে আছে। কেমন দেখাচ্ছে তার ফাইরুজকে বউ সাজে। চোখ যেন বিচলিত হয়ে উঠেছে এক পলক দেখার জন্য। সে একটু পর পর পাশে তাকাচ্ছে, ভাবতেই ভালো লাগছে আজ তার ফাইরুজ অর্ধাঙ্গিনী রূপে তার জীবনে সারা জীবনের জন্য জড়িয়ে যাবে। বিয়ে স্পেশাল। পরিবারের সকলে কেউ বসে বা কেউ দাঁড়িয়ে আছেন। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেছেন। কিছুক্ষণ সময়ের মধ্যে অরিত্রিকা সারহানের বিয়ে দুজনার সম্মতিতে 3 কবুলের মাধ্যমে সম্পূর্ণ হলো। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। দুজনে বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করলো। অরিত্রিকা চুপ করে নতমস্তকে বসে আছে। সারহান নিবিড় দৃষ্টিতে তাকালো অরিত্রিকার দিকে। একটু আগেই কান্না করছিল। সারহান অরিত্রিকার দিকে চেপে নিচু স্বরে বলল, অপেক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে আমার মন কুঠুরিতে তুই নামক সুখের আগমন ঘটল তবে। অরিত্রিকা সারহানের এহেন কথায় কেঁপে উঠল। সারহান সকলের অগোচরে অরিত্রিকার হাত নিজ হাতে মুঠোবন্দি করে নিল। অরিত্রিকা অবাক নয়নে দেখল শুধু। সারহান তা দেখে মৃদু হাসল। অরিত্রিকার কিডন্যাপ হওয়ার আসল ঘটনা সারহান সকলের সামনে খোলাসা করেছে আজ। যা জেনে বাড়ির প্রতিটা সদস্য হতবাক হয়ে গেছেন। তারা ভাবতেও পারেনি নিশাত এমন একটা ঘৃণ্য কাজের সাথে জড়িত। সারহান কিভাবে অরিত্রিকাকে উদ্ধার করেছে তাও বলেছে নিজ মুখে। সারহান হোটেলে প্রবেশ করার আগে পুলিশকে কল করে কিডন্যাপের বিষয়টা জানায়। সারহান হোটেলে প্রবেশ করার কিছুক্ষণ পরে হাজির হয় পুলিশ। অরিত্রিকাকে পাহারা দেওয়ার জন্য বাইরে থাকা নিশাদের লোকজনকে অ্যারেস্ট করে। সারহান এক মুহূর্ত দেরি না করে নিশাদের একজন লোককে শিখিয়ে নিয়ে যায় কাজী এসেছে এটা বলার জন্য। সেই প্ল্যান মাফিক কাজও হয়। দরজা খুলতে সারহানের আক্রমণের শিকার হয় নিশাদ। পুলিশ পরে এসে নিশাদকে আধমরা অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। সাথে মিহিও যায়। এখন বর্তমানে নিশাদ জেলে আছে। তার নামে থানায় অপহরণের কেস করা হয়েছে। সারহান ভীষণ ক্লান্ত। বন্ধু মহল আর ভাই বোনদের কোনো মতে উল্টাপাল্টা বুঝিয়ে সে ছুটেছে নিজ রুমে। গত রাত হতে আজ পর্যন্ত দৌড়াদৌড়ি, টেনশন মিলে তার অবস্থা বেগতিক। ক্লান্ত শরীরে দরজা খুলে রুমে প্রবেশ করলো। দরজা আটকে পাঞ্জাবি খুলে ডিভানে ছুড়ে দিল। শরীর ম্যাজ করছে, কেমন অসহ্য লাগছে। গোসল করলে হয়তো শান্তি লাগবে, ফ্রেশ লাগবে। সারহান আলমারি হতে ট্রাউজার বের করে টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। অরিত্রিকা সারহানের বেলকনিতে এতক্ষণ দাঁড়িয়ে বাহিরের পরিবেশ দেখছিল। মন আজ অনেকটাই শান্ত। আজ তার শখের পুরুষের সাথে বিয়ে হয়েছে ভাবতে রঙিন প্রজাপতি আকাশে উঠছে। ইস, মানুষটা যে তার একান্তই নিজের। অরিত্রিকা বেলকনি হতে রুমে প্রবেশ করলো। চোখ বুলিয়ে দেখলো সারহান এসেছে কিনা। ডিভারে পাঞ্জাবি রাখা দেখে বুঝলো মহাশয় মাত্রই রুমে এসেছেন। ওয়াশরুম হতে ঝর্ণা থেকে পড়া পানির আওয়াজ ভেসে আসছে। সে বুঝলো সারহান ভাই ওয়াশরুমে। অরিত্রিকা ধীরে ধীরে এগিয়ে বিছানার এক কোণে বসলো। আশেপাশে তাকিয়ে রুমটা পর্যবেক্ষণ করতে লাগলো। ভাবতেই পারছে না আজ থেকে এটা তারও রুম, তবুও অস্বস্তি হচ্ছে। সারহান গোসল সেরে বের হয়েছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসতে চোখ পড়ল অরিত্রিকার দিকে। হালকা গোলাপি রঙের শাড়ি পরে আছে অরিত্রিকা। শাড়িতে গোল্ডেন সুতোর হালকা কাজ। গহনা বলতে কানে, হাতে, গলায় সোনার হালকা কাজের গহনা। মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। এমন সাধারণ রূপে দেখে সারহান মুগ্ধ হলো। মেয়েটাকে আজ বড় লাগছে তার কাছে। শাড়ি পরলে কি মেয়েরা বড় হয়ে যায়? মনের নিজের অনুভূতিকে দমিয়ে রেখে স্বাভাবিকভাবে চলা খুবই মুশকিল। যার জন্য এতগুলো দিন প্রণয়ানুভূতি গোপনে আগলে রেখে এসে আজ তার রাজ্যের রানী। অরিত্রিকা তার অর্ধাঙ্গিনী ভাবতে বুকের মাঝে স্নিগ্ধ হাওয়া বয়ে গেল। সারহান তোয়ালে হাতে এগিয়ে গেল অরিত্রিকার দিকে। অরিত্রিকা চোখ তুলে সামনে তাকাতেই দেখতে পেল সারহানকে। তাকাতে সারহানকে উন্মুক্ত শরীরে দেখে লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। সারহান তা দেখে মৃদু হেসে আলমারি হতে টি শার্ট বের করে পরে নিল। সারহান অরিত্রিকার সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলে উঠল, এভাবে দেখার অভ্যেস করে নে, এখন থেকে প্রতিদিনই এমন দৃশ্য দেখতে হবে। অরিত্রিকা লজ্জায় নেতিয়ে পড়ল। মন বলছে মাটি ফাঁক করে ঢুকে যেতে। সে এক দৃষ্টিতে মেঝেতে তাকিয়ে আছে। সারহান তা দেখে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে এলোমেলো চুল আঁচড়াতে লাগলো। আয়নার ভিতরে অরিত্রিকার প্রতিবিম্ব স্পষ্ট দৃশ্যমান। লজ্জায় মুখ তুলছে না। সারহান অরিত্রিকাকে জিজ্ঞাসা করলো, তুই এখানে কেন? অরিন বলল রিসেপশনের আগে তুই তোর রুমে থাকবি আর আমি আমার রুমে। আগে যেমন ভাবে থাকতাম তেমন ভাবে। এটাই নাকি কেউ একজন অরিনকে দিয়ে আমার কানে দিতে বলেছে? অরিত্রিকা সংকোচ নিয়ে সারহানের দিকে তাকালো। কিভাবে বলবে দুজন দুই রুমে থাকবে যতদিন অনুষ্ঠান না করা হয় ততদিন। অরিত্রিকা শুকনো ঢোক গিলে কাপা কণ্ঠে পড়ল, আমি এসব বিষয়ে কিছু জানি না। সারহান তা শুনে প্রতিউত্তর করলো, আমি জানি, এটা নিশ্চয়ই আমার শ্বশুর মশাইয়ের বুদ্ধি। বাবার হুকুম না শুনে আমার রুমে আসা সাহস কিভাবে হলো? অরিত্রিকা নিচু স্বরে বলল। বড় মার মা বলেছে আজ থেকে আপনার রুমে থাকতে, তাই। সারহান চিরুনি রেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12টা বাজে। সে বলল, অনেক রাত হয়েছে, গত রাত থেকে অনেক কিছু ফেস করেছিস, এবার ঘুমিয়ে পড়। অরিত্রিকা একটু চমকালো বোধহয়। আজ রাতে এমন কিছু আশা করেনি সে। সারহানের আগের ন্যায় ব্যবহার দেখে অবাক হওয়ার কথা। তবু উৎকণ্ঠা চেপে বিছানার একপাশে শুয়ে পড়ল। সারহান এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, শাড়ি পরে অসুবিধা হবে ঘুমাতে, যেটা কমফোর্ট ফিল করিস সেটা পরে আয়। অরিত্রিকা মিনমিনে কণ্ঠে বলল, না, আমার অসুবিধা হবে না।
সারহান কথা বাড়ালো না, সে লাইট অফ করে বিছানার অন্য পাশে শুয়ে পড়ল। অরিত্রিকা অস্বস্তি নিয়ে চোখ বুজে শুয়ে আছে, কেমন অদ্ভুত লাগছে, শরীর ক্লান্ত থাকলেও ঘুম আসছে না। অদ্ভুত ভাবনা ঘিরে ধরেছে, বিছানা বদল হয়, শান্তি পাচ্ছে না, একটু পরপর নড়ছে। সারহান অন্ধকারে অরিত্রিকার দিকে তাকালো, সে বুঝলো হয়তো অরিত্রিকার কোনো সমস্যা হচ্ছে। সারহান ভ্রু কুচকে বলল, নড়ছিস কেন? কোনো সমস্যা? অরিত্রিকা নড়া বন্ধ করে অস্বস্তি নিয়ে বলল। না। কিছুটা সময় কেটে গেল, দুজনের চোখে ঘুম নেই। সারহান এক হাত কপালে রেখে গভীর চিন্তা করছে, সে জানে অরিত্রিকা ঘুমায়নি। হঠাৎ করে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে দুজন, একে অপরকে জানার জন্য সময় প্রয়োজন। অরিত্রিকা তার থেকে 8 বছরের ছোট, এখনো চঞ্চল, বাচ্চামি করে, তার সাথে মানিয়ে নিতে একটু বেগ পোহাতে হবে, কারণ দুজনে 2 রুমের বাসিন্দা। সারহান নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলল। ঘুমাসনি কেন? অরিত্রিকা চমকে সারহানের পাশে ঘুরল। এখনো, তার মানে সারহান ভাই ঘুমায়নি? অরিত্রিকা বলল। ঘুম আসছে না, তাই তো ঘুমাইনি। আপনি এখনো জেগে আছেন কেন সারহান ভাই? সারহান ফোঁস করে শ্বাস ফেলল। হাজবেন্ডকে ভাই ডাকে পোড়া কপাল তার, সবার সামনে ডাকলে সম্মান শেষ। সারহান গম্ভীর কণ্ঠে বলল। আমি তোর কি হই? অরিত্রিকা জিভ কাটল, সে বলল। ভুলে গিয়েছিলাম, তাই ভুলে বলে ফেলেছি। তোর হাত দে এদিকে। অরিত্রিকা কিছু না বুঝে হাত বাড়িয়ে দিল অন্ধকারে। সারহান অরিত্রিকার হাত ধরে টান দিল। অরিত্রিকা হঠাৎ টান দেওয়াতে সারহানের কাছে এগিয়ে গেল। সারহান অরিত্রিকাকে জড়িয়ে ফিসফিসিয়ে বলল। এবার ঘুমিয়ে পড়। অরিত্রিকার যেন হার্টবিট দ্রুত গতিতে লাফাচ্ছে। সে লজ্জায় চুপ করে সারহানের হাতের বাঁধনে পড়ে রইল। আজ ভোরে সারহানের বন্ধুমহল ঢাকায় রওনা দিয়েছে। মুনার ইফতার বিয়ের জন্য সকলকে ইনভাইট করেছে। প্রিহালের মুড অফ ছিল, কারণটা সম্পর্কে অবগত নয়। সে যাওয়ার সময় পিছু ফিরে বারবার ইশরার দিকে তাকিয়েছে। ইশরা সাধারণ দৃষ্টিতে তাকালে প্রিহালের দৃষ্টিতে ছিল আকুলতা। হয়তো কাউকে হঠাৎ ভালো লেগেছে, কিন্তু কোনো কারণে তা অপ্রকাশিত রয়ে যায়, মুখ ফুটে বলার সাহস থাকে না। তবে কি সে ভালোবেসেছিল ইশরাকে? এই ভাবনাটা নিয়ে বিদায় নিয়েছিল সে। অরিত্রিকা আজও শাড়ি পরেছে। সারহান শাড়ি পরতে নিষেধ করেছিল, তবুও জেদ করে পড়েছে নিজে নিজে। নিজেকে পরিপাটি করে নিচে নেমেছে। আসার আগে বেশ কয়েকবার নিজেকে দেখে নিয়েছে। মন্দ লাগেনি তাকে। খাবার টেবিলে সকলেই উপস্থিত। তানিয়া বেগম, সাথী বেগম খাবার পরিবেশন করছেন। অরিন তার হাজবেন্ডকে আপ্যায়ন করতে ব্যস্ত। অরিত্রিকা সবার দিকে একবার তাকালো, কেমন লজ্জা লাগছে তার। লজ্জা আড়াল করে সারহানের পাশে ধপ করে বসে পড়ল। সারহান ঘাড় ঘুরিয়ে তাকালো। আরশাদ সাহেব আজ বেশ খুশি, ঝামেলা ছাড়াই বিয়ে সম্পূর্ণ হয়েছে। তবে একটা খটকা আছে তার মনে, এত সহজে রাজি কেন হলো? আরশাদ সাহেব আজমল সাহেবকে বললেন। মেয়ের বিয়েতে সহজে রাজি হয়ে গেলে কারণটা কি? আমি তো ভাবছিলাম ঝামেলা করবে অনেক। সকলে উৎসুক জনতার ন্যায় তাকালো আরশাদ সাহেবের দিকে। কি উত্তর দেয় তা শুনতে সবাই আগ্রহী। আজমল সাহেব হেসে বললেন। যোগ্য পাত্র পেলে কোনো বাবাই হাতছাড়া করে না। তার উপর মেয়েও পছন্দ আছে, বিয়েতে মত দিয়েছে, সেখানে বাবা হিসেবে মেয়ের মতকে প্রাধান্য দিয়েছি। আরশাদ সাহেব ভাব নিয়ে বললেন। ছেলেকে আর দেখতে হবে না, আমার ছেলে বলে কথা, যোগ্য তো হবেই। আরশাদ সাহেবের কথা শুনে একযোগে হেসে দিল অরিত্রিকা। কিছুটা লজ্জা পেল। সারহান তো অরিত্রিকা স্নিগ্ধ হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অরিত্রিকা নিচতলা হতে রুমে ঢুকতেই দেখলো সারহান কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। সে গুটি গুটি পায়ে এগিয়ে বিছানায় বসলো। অরিত্রিকার সামনে দণ্ডায়মান শ্যাম পুরুষের কাজ দেখতে ব্যস্ত। মানুষটার সকল কাজই তার কাছে পারফেক্ট লাগে। সারহান আয়নার সামনে পারফিউম ইউজ করছে। সারহান আয়নার দিকে খেয়াল করে অরিত্রিকাকে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল। কি দেখছিস? অরিত্রিকা মৃদু হাসলো। হাসি বজায় রেখে মিহি কণ্ঠে বলে উঠল। আমার কল্পপুরুষকে। সারহান পেছনে ফিরে তাকিয়ে বলল। দেখা শেষ হয়নি এখনো? অরিত্রিকা হেসেই বলল। আপনার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকলেও আমার দেখা শেষ হবে না। সারহানের শার্টের হাতা গুটিয়ে বলল। এদিকে আয়। অরিত্রিকা উঠে সারহানের কাছে গেল। সারহান অরিত্রিকাকে নিজের কাছে টেনে হিমশীতল কণ্ঠে বলল। আমার সাদা কালো জীবন রাঙিয়ে দেওয়ার জন্য তোরই প্রয়োজন ছিল। এবার বুঝেছি তোর মতো পিচ্ছি মানুষের ভালোবাসার অভাবে যন্ত্রমানব হয়ে যাচ্ছিলাম। এখন তুই আমার জীবনে এসেছিস, এবার তোর স্নিগ্ধ পরশে প্রেমিক পুরুষ হয়ে উঠবো। বিকেলের গোধূলি লগ্ন, শীতল পরিবেশ, মৃদু বাতাস বইছে, আকাশেরও মেঘের দেখা নেই। সাদা তুলনায় মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। মনোমুগ্ধকর পরিবেশ। প্রকৃতিও নিত্য নতুনভাবে তার নিজ সাজে সেজে উঠেছে। অরিত্রিকা ছাদে কার্পেট বিছিয়ে বিকেল বিলাস করছে। আজ মনটাও ভীষণ ফুরফুরে। মন মেজাজ দুটোই ভালো। প্রণয়ের রঙিন প্রজাপতিরা তার মনের কুঠুরিতে উড়ে চলেছে। তার সাথে ছাদে উপস্থিত আছে সাদাত, অরিন, তিশা আর ইশরা। সকলেই সরু চোখে তাকিয়ে আছে অরিত্রিকার দিকে। অরিত্রিকার এদিকে কোনো খেয়াল নেই। সে তো খুশি মনে বিকেলের আবহাওয়া অনুভব করতে ব্যস্ত। তিশার মুখ গম্ভীর।
সে অরিত্রিকার উপর রেগে আছে, কারণটা সারহানকে মানে তার ক্রাশকে চোখের সামনে দিয়ে বিয়ে করে নিল, অথচ সে খবর পর্যন্ত পেল না, তাকে একবারও কল করে জানালো না। এতটাই পর হয়ে গেল সে। ভাবতেই কাঁদো কাঁদো হয়ে গেল তিশা। তিশা কাঁদো কাঁদো হয়ে নীরবতা ভেঙে বলে উঠল, অদ্রি রে, তুই আমায় পর করে দিলি রে। বিয়ে করে বসে আছিস, আমায় একবারও জানালি না। আমি কি তোর এতই পর হয়ে গেলাম আর কাউকে পেলি না? খুঁজে খুঁজে আমার ক্রাশকেই বিয়ে করে নিলি। সকলেই তিশার দিকে তাকালো। অরিত্রিকা তিশার দিকে তাকিয়ে অনুতপ্ত হয়ে বলল, সরি রে, হঠাৎ কিভাবে বিয়েটা হয়ে গেল বুঝতে পারলাম না। টেনশনে ছিলাম তো, তাই তোকে বলতে ভুলে গেছি। এটার জন্য আমি গিল্টি ফিল করছি। তিশা মুখ গোমড়া করে বলল, আচ্ছা হয়েছে, তোর বিয়ে হয়েছে এতে খুশি হওয়ার থাকলেও খুশি হতে পারলাম না আমার ক্রাশকে বিয়ে করে নিলি। অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল, তোর ক্রাশ এখন আমার হাজবেন্ড, তাই কাকের মতো ক্রাশ ক্রাশ না করে দুলাভাই ডাকার অভ্যাস কর। বয়ে গেছে যা, ক্রাশ তো ক্রাশই থাকবে। সাদাত তখনই বলে উঠল। তিশা, আমারও একটা সমস্যা আছে। তিশা আগ্রহ নিয়ে বলল। কি? সাদাত হতাশা নিয়ে বলল, আমি তো দুদিন আগে হতে অরিত্রাকে ভাবি ডাকার প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। ভেবেছিলাম বিয়েতে যেহেতু দেরি আছে এর মধ্যে ভাবি ডাকাটা অভ্যেস করে নেব, কিন্তু কপাল তার আগেই চাচাতো বোন ভাবি হয়ে গেল। সাদাতের কথা শুনে তিনজনই হেসে দিল। অরিত্রিকা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে সাদাতকে বলল। 2 দিন আগে মানে? কাহিনী কি বল। সাদাত ভড়কে গেল, ভুল কথা বলে ফেলে জিভ কাটলো। অরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাতের দিকে। এবার সে কি করবে? অরিন বলে উঠল। তার মানে সারহান ভাই যে অরিত্রিকাকে বিয়ে করবে আগে থেকে জানতিস? সাদাত তো একেবারে ফেসে গেছে, একদম মাইন্ড কাচ্চিপায় পড়েছে। সাদাত তুতলিয়ে বলল। আমি কিছু জানি না। অরিত্রিকা আর অরিন দুজনে একসাথে বলে উঠল। বলবি নাকি আমরা 3 জন মিলে তোকে ভর্তা বানাবো, কোনটা? সাদাত কিছুটা ভয় পেয়ে গেল। এই তিনজন তাকে মারতে লাগলে সে ভর্তা হয়ে যাবে। সে বলল। আরে আরে বলছি, হাইপার হওয়ার কিছুই নেই। সাদাত গলা খাকড়ি দিয়ে বলল। আসলে 2 দিন আগে ভাই তোকে বিয়ে করবে এমন কথা বাবাকে বলেছিল। এর থেকে আমি বেশি কিছু জানি না বোন। সাদাত কোনো মতে কথা লুকিয়ে বাঁচলো। সে তো অনেক কিছুই জানে, সব বলে দিয়ে তার ভাই আর আস্ত রাখবে না। সাদাতের কথা শুনে অবাক হলেও ভাবনায় কিছুটা পিষ্ট হলো মস্তিষ্ক। তাহলে কি অরিত্রিকাকে সারহান আগে থেকেই ভালোবাসতো? অরিত্রিকার মাথায়ও একই প্রশ্ন ঘুরছে। আজ সে সারহানকে জিজ্ঞাসা করবে তাকে কেন বিয়ে করেছে, ভালোবাসে নাকি অন্য কিছু। অরিত্রিকার ফোন বেজে চলেছে। হোয়াটসঅ্যাপে কেউ কল করেছে। অরিত্রিকার ভাবনা বাদ দিয়ে ফোন হাতে নিল। ইফা কল করেছে, তা দেখে কিছুটা ভাবুক হলো। অরিত্রিকাকে কল রিসিভ করতে না দেখে অরিন বলল। কল রিসিভ করছিস না কেন? অরিত্রিকা মলিন স্বরে বলল। ইফা আপু কল করেছে। অরিন বলল। ভিডিও কল করেছে, কল রিসিভ কর। ওর সাথে কতদিন কথা হয়নি। অরিত্রিকা কল রিসিভ করতে ভেসে এলো ইফার কণ্ঠ। আরে অরিত্রিকা, কেমন আছিস? ইফার হাস্যোজ্জ্বল চেহারা। অরিত্রিকা হেসে বলল। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো আপু? আমিও ভালো আছি। আশেপাশে তো আরও কয়েকজন আছে। তোমরা সবাই কেমন আছো? সকলে ইফার উত্তর দিয়ে খোঁজ খবর নিতে লাগলো। ইফা হেসে সবার সাথে কথা বলছে। অরিত্রিকার অস্বস্তি লাগছে। ইফা যদি জানে তার বিয়ে সারহান ভাইয়ের সাথে হয়েছে তাহলে কি রিয়াক্ট করবে। ইফা তখনই বলে উঠল। শুনলাম ওরির নাকি আকদে হলো গতকাল। ওরই নতুন জীবনের জন্য শুভকামনা রইল। অরিত্রিকা চমকে উঠল, বলল। ধন্যবাদ আপু, তুমি কিভাবে জানলে? ফুপি রাতে কল দিয়েছিল, বলল তোর বিয়ের কথা। বাড়ির মেয়ে বাড়িতেই রইলি। আমি তোর বড় হয়েও এখনো সিঙ্গেল। অরিত্রিকা শুধু হাসলো। ইফা বলল। সারা জীবন সুখে থাক, ভালো থাক, এটাই চাই। আচ্ছা আমি রাখছি, একটু বাইরে যেতে হবে, রাখছি। ঠিক আছে আপু। ইফা কল কেটে দিল। অরিত্রিকা ফোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ইফার হাস্যোজ্জ্বল চেহারা দেখে মনের মাঝে খুঁতখুত লাগছে। ইফা কি আসলেই খুশি সারহান ভাইয়ের বিয়ে হওয়াতে? এসব ভেবে লাভ নেই আর। ইশরা সবার উদ্দেশ্যে বলে উঠল। একটা কথা বলবো, কেউ কিছু মনে করবে না তো? অরিত্রিকা বিরক্তি নিয়ে বলল। কিছু না ভেবে বলে ফেলতো। ইশরা এক পলক সকলের দিকে তাকালো। সকলে কেমন উৎসুক জনতার ন্যায় তাকিয়ে আছে। ইশরা অস্বস্তি নিয়ে বলল। আমার মনে হয় পেহাল ভাইয়া হয়তো আমায় পছন্দ করে। সকলে বিস্মিত হয়ে রইল। অরিত্রিকা কিছু বলবে তার আগে ইশরা বলে উঠল আবারও। আমি এমনি এমনি বলছি না, মোনাপো আর রায়াপুর দুজনে কথা বলছিল। আমি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় শুনেছিলাম পেহাল ভাইয়া নাকি আমার দিকে তাকিয়েছিল তোর আকদের পুরোটা সময়। তারা বলেছিল আমায় হয়তো পছন্দ করে। আজ যাওয়ার সময়ও খেয়াল করেছি, ওনার চোখের অন্যরকম আকুলতা দেখেছি। এখন আমারও মনে হচ্ছে উনি হয়তো আমায় পছন্দ করেন। অরিত্রিকা বিস্ময় নিয়ে বলে উঠল।
বলিস কি? সাদাত বলল। আমিও খেয়াল করেছিলাম, কাল তোর দিকে তাকিয়ে ছিল ইশারা। অরিন ভাবুক স্বরে বলল। এখন কি হবে? এই শোন, এইসব ভাবিস না। পছন্দ করে ভালো কথা, বিয়ে তো করতে চায় না, উনি চলে গেছে, ভালো হয়েছে। তিশা অসহায় হয়ে বসে আছে, বসে বসে সকলের কথা শুনছে। অরিত্রিকা তর্জনী উঁচু করে বলল। তুই এবার পছন্দ করিস না তো ইস্যু? ইশরা ঘাবড়ে গিয়ে বলল। আরে তেমন কিছু না, আমি তো এমনি তোদের বললাম। তাও ভালো। রাত 10টা বাজে। সারহান একটু আগে পার্টি অফিস হতে ফিরেছে। সামনে ইলেকশন, তার বন্দোবস্ত হচ্ছে। আজ মিটিং ছিল দলের লোকের সাথে। ভাবতেই অবাক লাগে, তার এমপি তো সে হতে চায়নি, কিন্তু ভাগ্য তাকে এখানে নিয়ে এসেছে। এমপি মহোদয়ের মৃত্যুর পরে তার দল হতে একজনকে এই পদে দাঁড়ানোর কথা বলা হয়। সকলেই সারহানকে দাঁড়াতে বলে। সারহানের ইচ্ছা না থাকলেও দলের আর মানুষের জন্য এমপি পদে দাঁড়িয়েছে সে। 2 দিন পরে বিরাট জনসভা আছে, তাকে জনগণের সামনে ভাষণ দিতে হবে। সেটা নিয়ে আজ মিটিং ছিল। আজ সারাদিন এসব ব্যস্ততায় গিয়েছে, শরীর বড্ড ক্লান্ত তার। সারহান ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করলো, চোখ বুলিয়ে নিল। চোখ দুটো অরিত্রিকাকে খুঁজছে। আশাহত হলো সে। অরিত্রিকা নেই রুমে। শার্ট খুলে রেখে ফ্রেশ হওয়ার জন্য যাবতীয় জিনিস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো সে। অরিত্রিকা 2 হাতে কফির মগ নিয়ে রুমে আসলো মাত্র। নিচ থেকে উপরে আসতে তার অবস্থা নাজেহাল। শাড়ি পরে আসতে অনেকবার শাড়িতে পা বেঁধে পড়ে যাচ্ছিল। লম্বা শ্বাস নিয়ে ব্যালকনিতে গেল সে। অরিত্রিকা বসে পড়ল কার্পেটে। কফির মগ দুটো হাত হতে নিচে নামিয়ে রাখলো। অরিত্রিকা আজ নিজ হাতে ব্যালকনি সাজিয়েছে, নিজের মন মতো ফুল গাছ এনে সাজিয়ে রেখেছে, কার্পেট বিছিয়েছে, মনোমুগ্ধকর পরিবেশ বানানোর জন্য লাইটিং করেছে, টিপটপ করে বাতিগুলো জ্বলছে। সারহান ওয়াশরুম থেকে বের হলো। আলমারি হতে টি শার্ট পরে নিচে যাবে, অমনি কারো আওয়াজে থেমে গেল। বেলকনিতে আসুন তাড়াতাড়ি, আমি ওয়েট করছি। অরিত্রিকার কণ্ঠস্বর শুনে সারহান এগিয়ে গেল সেদিকটায়। ব্যালকনিতে প্রবেশ করতে লাইটিং আর সাজানো দেখে অবাক হলো সে। বুঝলো এটা অরিত্রিকার কাজ। ভালো লাগলো তার ফাইরুজ আস্তে ধীরে মানিয়ে নিতে শুরু করেছে তাহলে। সারহানকে ঠাই হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অরিত্রিকা বলল। আমার পাশে বসে পড়ুন, আজ আমরা একসাথে কফি ডেট করব। সারহান শুনে মৃদু হাসলো। সে অরিত্রিকার পাশে বসলো। অরিত্রিকা সারহানের হাতে কফি ধরিয়ে দিল। সারহান মৃদু হেসে বলল। শুনেছি সকলে বিয়ের আগে কফি ডেট করে, এখন দেখছি বিয়ের পরেও কফি ডেট করে। ইন্টারেস্টিং। অরিত্রিকা ভাব নিয়ে বলল। আমি সবসময় ইউনিক করার চেষ্টা করি। সারহান মাথা দুলিয়ে সাইজা নিয়ে বলল। গুড, আই লাইক ইট। অরিত্রিকা খুশি হলো শুনে। সে বলল। কফি খেতে শুরু করুন, ঠান্ডা হয়ে যাবে। সারহান কফিতে চুমুক দিল। দুজনের দৃষ্টি বাহিরে। আনমনে রাতের প্রকৃতি দেখতে দেখতে কফি খেতে ব্যস্ত তারা। সারহানের ক্লান্তি এক নিমিষেই শেষ। মনও ফুরফুরে, শান্তিও লাগছে খুব। তার যান্ত্রিক জীবনে ফাইরুজ নামে সুখের অভাব ছিল বোধহয়। তার জীবনে প্রেয়সী আসার পর থেকে জীবনটাই নতুন মন নিল। সারহান ভাবে তার প্রেয়সীর আগমন আগে কেন ঘটল না তার জীবনে। এই যে আজ তার সুখ সুখ অনুভব হচ্ছে, মনের মাঝে নীরব ঝড় থেমে গেছে। প্রণয় এসে ধরা দিচ্ছে মনের মধ্যেখানে। দুজনের কফি খাওয়া শেষ। অরিত্রিকা সাহস করে সারহানের কাঁধে মাথা রাখলো। সারহান তাকে কিছু বলল না, মৌন রইল। অরিত্রিকা বাঁকা চোখে তাকিয়ে শুধালো। আপনি আমায় ভালোবাসেন? সারহান শান্ত স্বরে বলল। এই প্রশ্ন হঠাৎ? অরিত্রিকা গুছিয়ে উত্তর দিল। গতকাল থেকে একই প্রশ্ন মাথায় ঘুরছে, অনেক ভেবেও উত্তর পেলাম না, হঠাৎ বিয়ের কথা বললেন কেন? সারহান সোজা সাপটা উত্তর দিল। ভালোবাসি তাই। অরিত্রিকা অপ্রত্যাশিত কথা শুনে স্তব্ধ হয়ে গেল। এটা কি শুনলো? সারহান তাকে ভালোবাসে? বিশ্বাস হচ্ছে না তার। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? সারহান অরিত্রিকার কোমল হাত মুঠোবন্দি করে মৃদু হেসে বলে উঠল। জানি না কখন তোকে দেখতে দেখতে ভালোবেসে ফেললাম, নিজেও বুঝলাম না। আমি যখন থেকে তোর মনে আমায় নিয়ে থাকা অনুভূতির কথা জেনেছি, তখন থেকেই প্রতিটা দিন তোকে নিয়ে বিচলিত হয়েছি, নানা ভাবনায় ডুবে গিয়েছি। তুই আমায় ভালোবাসিস কিনা বোঝার চেষ্টা করেছি। দিন যেতে লাগলো, সবশেষে বুঝলাম আমায় তুই কতটা ভালোবাসিস। ততদিনে আমিও তোর প্রতি দুর্বল হয়ে গিয়েছিলাম, ভালোবেসে ফেলেছিলাম তোকে। তুই আমার হয়ে সারা জীবন থাকিস, আমি তোকে আজীবন ভালোবেসে যাব। তোকে ঘিরেই তো আমার সুখ। অরিত্রিকা সকাল হতে আজ ভীষণ ব্যস্ত। নিজের প্রয়োজনীয় সকল জিনিসপত্র জামাকাপড় সারহানের রুমে এনে হাজির। এখন থেকে এই রুমটাই তো তার। অরিত্রিকা শাড়ির আঁচল কোমরে গুজে নিজ মনে কাজ করে চলেছে। বিছানার উপর তার জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা জিনিসও নিজ জায়গায় নেই। সে ঠিক করেছে আজ সব নিজের মতো করে সাজাবে। এলোমেলো রুম, তাতে কি? সেদিকে তার খেয়াল নেই। অরিত্রিকা সারহানের আলমারি খুলল। আলমারি লক করা নেই, তাই এ খুলতে বেগ পেতে হলো না তার। পুরো আলমারি জুড়ে সারহানের জামাকাপড় রাখা। সে চোখ বুলিয়ে দেখে নিল। ঝটপট সারহানের জামাকাপড় এক পাশে গুছিয়ে রেখে নিজের জামাকাপড় অপর পাশে গুছিয়ে রাখতে লাগলো। সারহান রুমে ঢুকতে কপালে
ভাঁজ পড়ল তার রুমের। একই অবস্থা, পুরো রুম এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রুমে যুদ্ধ হয়েছে। সে কিছুটা এগিয়ে আসতে দেখতে পেল অরিত্রিকা বাড়ির সুশীল বইয়ের ন্যায় নিজের জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখছে। সে গিয়ে পেছনের দিকটায় দাঁড়ালো, বুকে হাত গুজে সরু চোখে অবলোকন করছে সবটা। সে জানতো অরিত্রিকা হয়তো কোনো কাজ সুন্দর গুছিয়ে করতে পারে না, কিন্তু তার ধারণা ভুল, নিজের চোখেই দেখছে সবটা। সারহান বিছানায় বসে পড়ল, গলা ঝেড়ে বলল, এগুলা কি হচ্ছে? আমার রুমের বেহাল দশা কেন? অরিত্রিকা হঠাৎ সারহানের কণ্ঠস্বর শুনে চমকে পেছনে তাকালো, অনেকটা ভয়ও পেয়েছে সে। দেখলো সারহান তার দিকে ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে আছে। সে তো কাজে মগ্ন থাকায় বুঝতেই পারেনি কখন সারহান এসেছে। অরিত্রিকা বুকে ফু দিয়ে বলল, আপনি তো আমায় ভয় পাইয়ে দিয়েছেন সারহান সারহান অরিত্রিকাকে থামতে বলে গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, এই কারণেই কাজিনকে বিয়ে করতে নি। কোনো কথা বলার সময় হাজবেন্ডকে ভাই বানিয়ে দেয়। অরিত্রিকা মুখ গোমরা করে বলল, এতদিনের অভ্যেস কি সহজে যায়? এটা ঠিক হতে আমার তো সময় লাগবে। সারহান ব্যঙ্গ করে বলল, সময় নিতে থাক। এমন না হয় আমাদের সন্তান হওয়ার পর তোর এই ভাই ডাকার চক্করে আমায় না নিজেরই সন্তান মামা ডেকে বসে। অরিত্রিকার লজ্জা লাগলো শুনে। বারবার মুখ ফসকে ভাই বলে ফেলে সে। অরিত্রিকার লজ্জা ভাব নিয়ে বলল, আচ্ছা আর হবে না, এবার থেকে খেয়াল রাখবো। সারহান বলল, মনে থাকে যেন বাড়ির সবার সামনে ভাই ডেকে বসিস না আবার, তাহলে আর আমার প্রেস্টিজ থাকবে না। অরিত্রিকা মাথা দুলিয়ে সায় দিয়ে আবারও কাজে লেগে পড়ল। সারহানের অগোচরে লাজুক হাসতে লাগলো। সারহান অরিত্রিকার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। হালকা গোলাপি রঙা শাড়ি পরেছে অরিত্রিকা, চুল খোলা, পুরো পিঠ জুড়ে কৃষ্ণবর্ণের চুলগুলো ছড়িয়ে আছে, চুলগুলো কোমর ছাড়িয়েছে। গোলাপি শাড়িটা যেন খুব করে মানিয়েছে মেয়েটাকে। ছোট বাচ্চার ন্যায় মেয়েটাকে আজ বউ বউ লাগছে। সারহানের চোখে মুগ্ধতা ছেয়ে আছে, বিমোহিত হয়েছে তার অর্ধাঙ্গিনীর বউ রূপ দেখে। তার একান্ত সুখ, মনের মাঝে শীতল হয়ে আসছে অজানা ভালো লাগে। ভালোবাসার মানুষটির স্নিগ্ধ রূপ বক্ষ পিঞ্জরে আঁচড় কেটে যাচ্ছে। সারহান অতি শান্ত কণ্ঠে বলে উঠল, তোকে শাড়ি পরিহিত দেখে কেমন লাগছে জানিস? অরিত্রিকা তার জামা আলমারিতে রেখে পিছু ফিরে বলল, কেমন লাগছে? সারহান মৃদু হেসে মুগ্ধ স্বরে বলল, আমার বউ বউ লাগছে। অরিত্রিকা থমকে গেল। সে স্থির নয়নে অবাক হয়ে সারহানের দিকে তাকালো। সারহান এখনও তার দিকে ওষ্ঠকোণে হাসির রেখা টেনে তাকিয়ে আছে বিমোহিত হয়ে। অরিত্রিকার বুকের মাঝে ধুকপুক ধুকপুক করছে, শরীর শিরশির করে উঠল। আমার বউ বউ লাগছে কথাটা বাজতে লাগলো কানে। সে তার কল্পপুরুষের বউ আর ভাবতে পারছে না। সে লজ্জায় তাকে আড়ষ্ট করে ফেলেছে। সারহান বিছানা থেকে উঠে দাঁড়ালো, হাতে থাকা ঘড়িতে সময় দেখে নিল। 10টা বেজে গেছে, পার্টি অফিসে যেতে হবে তাকে। সে শার্ট ঠিক করে নিয়ে আয়নায় দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। অরিত্রিকা চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। সারহান অরিত্রিকার চোখের সামনে তুড়ি বাজিয়ে কোমল কণ্ঠে বলল, এইভাবে দাঁড়িয়ে না থেকে হাজবেন্ডকে হেল্প কর। অরিত্রিকা ভাবনা বাদ দিয়ে নড়ে চড়ে উঠে বলল, কি হেল্প? সারহান বলল। আমায় ফোন এনে দে। অরিত্রিকা তড়িঘড়ি করে বালিশের পাশ হতে ফোন দিতে যাবে, এমন সময় সিম কোম্পানির মেসেজ আসলো। সে ফোনের দিকে এক পলক তাকিয়ে চমকে উঠল। সারহান শার্টের হাতা ফোল্ড করতে করতে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, কি হলো দে। অরিত্রিকা ফোন সারহানের হাতে বাড়িয়ে দিল। সারহান দ্রুত ফোন পকেটে পুরে নিল। সারহান বলল, সাবধানে থাকবি, আমার আসতে 11টা বাজতে পারে, ততক্ষণ ইশরার কাছে থাকিস। সারহান রুম থেকে বেরোতে যাবে, এমন সময় অরিত্রিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনার ফোনে আমার শাড়ি পরা আগের ছবি ওয়ালপেপারে দেয়া কেন? এটা তো আমি এটার ফার্স্ট ইয়ারে তুলেছিলাম, আপনি কোথায় পেলেন? সারহান পিছু ফিরে তাকালো অরিত্রিকার দিকে। সে শীতল কণ্ঠে বলল, যে আমার মনে সবসময় বিরাজ করে তার ছবি ফোনের ওয়ালপেপারে থাকা অস্বাভাবিক কিছু নয়। আর তোর ছবি আমার ফোনে ছিল, সাদাত আমার ফোন দিয়ে তোর ছবি তুলেছিল। আরো অনেক ছবি আছে সেই দিনের, পেন ড্রাইভে আছে ওগুলো। অরিত্রিকা বিস্মিত হয়ে বলল, 2.5 বছর আগের ছবি এখনো রেখে দিয়েছেন? সারহান স্বাভাবিকভাবে বলল, আমার পরিবারের সকল সদস্যদের ছবি আমার কাছে আছে, সেই হিসেবে তোর ছবিও ছিল। অরিত্রিকা বলল। ও। সারহান বলল, আসছি। অরিত্রিকা মুচকি হাসলো শুধু। অরিত্রিকা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। সাথী বেগম রান্না করছেন রাতের জন্য, তানিয়া বেগম সাহায্য করছেন। অরিত্রিকা কিভাবে রান্না করছে তা খুব মনোযোগ দিয়ে দেখছে। তানিয়া বেগম তরকারি ধুতে ধুতে হেসে বললেন, আমার পুত্রবধূ আজ হঠাৎ রান্নাঘরে যে? অরিত্রিকা লজ্জা পেল। সে হেসে বলল, বড় মা তুমিও না, আমি তো এটাই এমনি দেখতে এলাম কি কি রান্না করছে। সাথী বেগম মেয়েকে বললেন। অরিত্রিকা মুখ কাচুমাচু করে বলল, অন্যদিন না আসলে কি হয়েছে, আজ তো এসেছি। তানিয়া বেগম তরকারি ধুয়ে বললেন, তা বেশ করেছ, আমায় বড় মা বলবি, ভুলে যাস না আমি তোর মা হই এখন থেকে মা বলেই ডাকবি। অরিত্রিকা আস্তে করে বলল, ঠিক আছে। তানিয়া বেগম বললেন, সাদাবার ইশরা যে কাছে যা
রান্নাঘর থাকার কোনো দরকার নেই। অরিত্রিকা চুপচাপ ডাইনিং রুমে সোফায় বসলো। ইশরাও তার পাশেই বসা। অরিত্রিকা ইশরাকে বলল। মাথা ব্যথা কমেছে? সকালে তো অনেক ব্যথা করছিল। ইশরা বলল। ওষুধ খেয়েছি, তাই কমেছে। অরিত্রিকা একটু রেগে বলল। ওই নিশাদের বাচ্চার জন্য আজ তোর এই অবস্থা। একবার হাতের কাছে পেলে না নাক ফাটিয়ে দিতাম। বদমাশ লোক একটা। সাদাত সায় জানিয়ে বলল। আমিও এত বড় সাহস ওর! আমি তো ভাবতেই পারছি না ওই নিশাদের মনে এসব ছিল। অরিত্রিকা বলল। আমি তো ভেবেছিলাম আমার পিছু ছেড়ে দিয়েছে। ইশরা মলিন স্বরে বলল। আমি তো ভেবেছিলাম মরেই যাব। অরিত্রিকা ধমকে বলল। এসব বলিস কেন? মুখে ভালো কথা নেই? ইশরা হেসে বলল। আছে তো। সারহান ভাই ওই নিশাদকে যে মারটা মেরেছে না, একদম পিটিয়ে সোজা করে দিয়েছে। সেই দৃশ্য কল্পনা করতেই মন জুড়িয়ে যায় আমার। সাদাত আর ইশরা অবাক হয়ে বলল। সারাহানা ভাই? অরিত্রিকা জিভ কাটলো। সাদাত বড়দের মতো ভাব নিয়ে বলল। নিজের হাজবেন্ডকে কেউ ভাই বলে? অরিত্রিকা বলল। আরে ভুলে বলে ফেলেছি। আগে তো এই নামেই ডাকতাম, বুঝতে পারছি না কি বলে ডাকবো। ইশরা ভাবুক হয়ে বলল। মুভিতে দেখেছি হাজবেন্ডকে কি গো ওগো শুনছো এইগুলা বলে ডাকে। তুইও ট্রাই করতে পারিস। অরিত্রিকা মুখ কুচকে বলল। এগুলো বলে কেউ ডাকে নাকি? সাদাত ইশরার কথা শুনে হেসে উঠল। ইশরা চোখ বাঁকিয়ে বলে উঠল। এই হাসছিস কেন? সাদাত হাসতে হাসতে বলল। ওগো কি গো, এগুলো শুনে অদ্ভুত ডাক সব। অরিত্রিকা হতাশ হয়ে বলল। তাহলে নাম ধরে ডাকবো? সাদাত বলে উঠল। এই না দেখো, এই না দেখা যাবে তাকে না বেয়াদব বলে চড় মেরে দেয়। অরিত্রিকার ভ্রু কুচকে বলল। আমায় রেসপেক্ট দিয়ে কথা বলো দেবরজি। ভুলে যেও না আমি তোমার ভাবি হই। সাদাত চোখ গোল গোল করে অরিত্রিকার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ইশরাও মিটিমিটি হাসছে। সাদাত অবাক হওয়ার ভান করে বলল। তাই নাকি ভাবিজি? অরিত্রিকা হেসে বলল। জি। সাদাত উহা করে হেসে উঠল। ইশরাও যোগ দিল হাসায়। সারহান বাড়ি ফিরেছে একটু আগে। রাজনৈতিক কাজের চাপে সারাদিন কিভাবে পার হয়ে গেল বুঝে উঠছে না সে। তার উপর আবির দলের কয়েকজনের কাছে আক্তের বিষয়টা জানিয়ে দিয়েছে। সবাই অভিনন্দন জানিয়েছে। সে আক্তের বিষয়টা পাবলিক করতে নিষেধ করেছিল, কিন্তু আবির বলে দিয়েছে। এতেই বিরক্ত হয়েছে সে। এত কাজের চাপে ভুলেই বসেছিল সে। এখন বিবাহিত, বাড়িতে নতুন বউ আছে, বাড়ি ফেরা দরকার। সারহান ফ্রেশ হয়ে ডিভানে বসলো। মাথা ব্যথা করছে তার। অরিত্রিকাকে কফি আনতে পাঠিয়েছে সে। অরিত্রিকা কফি হাতে প্রবেশ করলো, তখনই দ্রুত পায়ে এগিয়ে গেল সারহানের দিকে। সারহানের সামনে কফির মগ বাড়িয়ে দিল। সারহান মগ হাতে নিয়ে কফিতে চুমুক দিল। অরিত্রিকা তখনই গদগদ ভাব নিয়ে বলল। ওগো শুনছো, কফিটা কেমন হয়েছে গো? সারহান অরিত্রিকার সম্বোধন শুনে কেসে উঠল। অরিত্রিকা চমকে গিয়ে বলল। ওগো কি হলো তোমার? হঠাৎ গলায় কফি আটকে গেল কি করে? সারহান স্বাভাবিক হয়ে বিস্মিত হয়ে বলল। এগুলো কি বলছিস তুই? অরিত্রিকা শাড়ির আঁচল টেনে লাজুক হেসে বলল। আপনাকে ডাকছি তো। সারহান গম্ভীর কণ্ঠে বলল। এমন আজব নামে কে ডাকে? অরিত্রিকা বলল। মুভিতে তো এইভাবেই ডাকে, তাই তো বলেছি। এখন তো মানে আগে যা বলতাম তা তো আর বলা যাবে না, তাই এগুলো বলছি। সারহান চুপ করে গেল। বিরক্ত হলো কিছুটা। এমন উদ্ভট নামে কেউ ডাকে? অরিত্রিকা আবারও বলে উঠল। হ্যাঁ গো, আজ অনেক প্রেশার ছিল বুঝি। 12টা বাজলো যে আসতে। সারহান গম্ভীর কণ্ঠে ছোট্ট করে উত্তর দিল। সারহানের মুখ গম্ভীর। ও গো, হ্যাঁ গো, শুনছো? এগুলো এখনকার দিনে কেউ বলে? কি বলবে তাও ওই বাংলা মুভি থেকে জানতে হবে। আজব কারবার। সারহান ওসব আর না ভেবে কফি শেষ করে বলল। কফিটা টেস্ট হয়েছে। অরিত্রিকা বলল। সত্যি বলছো গো? সারহান দীর্ঘ শ্বাস টেনে বিরক্তি নিয়ে বলল। 1.5 মাস পর। দেখতে দেখতে পেরিয়েছে দিন, সপ্তাহ, মাস। নদীর স্রোতের ন্যায় চোখের পলকেই 1.5 মাস পেরিয়ে গেছে। চৌধুরী বাড়ির সকলের জীবন নতুন ধারায় চলছে। হাসি আনন্দ মিলিয়ে দিন কাটছে তাদের। আজ রাজশাহী 1 আসনের ভোট অনুষ্ঠিত হয়েছে। স্থগিত ভোট নতুন করে গ্রহণ করা হয়েছে। প্রাক্তন এমপি মহোদয় মারা যাওয়ার কারণে সারহান এমপি পদে নির্বাচন করে। ছাত্র রাজনীতিতে সুনাম করিয়েছে অনেক আগে। এখন জনগণের পরিচিত মুখ হওয়ায় আর সকলের ভালোবাসার জন্য বিপুল ভোটে জয়লাভ করেছে। দলের সকলের মুখে ফুটে উঠেছে হাসি। যোগ্য প্রার্থীকে জনসেবা করার জন্য নির্বাচিত করতে পেরে সাধারণ মানুষ সহ সকলের শ্রেণী পেশার মানুষ আজ আনন্দিত। টিভির হেডলাইন জুড়ে রাজশাহী 1 আসনের নবনির্বাচিত এমপি সারহান ইদায়াত চৌধুরীর নাম দেখাচ্ছে। টিভির এক কোণে হাস্যরত ছবিও দেখা যাচ্ছে। তরুণ প্রজন্মের নেতা, আইডল হিসেবে অনেকেই সম্বোধন করছেন। বিভিন্ন স্থানের ভোটের কেন্দ্রের ভিডিও প্রকাশ করা হয়েছে। ভোট কেন্দ্রে কোথাও কোনো উশৃঙ্খলতা সৃষ্টি হয়নি। ভোট সুন্দরভাবে হয়েছে। কোনো দুর্নীতি হয়নি বলে পুলিশ মিডিয়াকে বলেছেন। সাংবাদিকরা
দলের বিভিন্ন নেতার কাছে তাদের মতামত জানতে চেয়েছে। সকলে হাসি মুখে নিজেদের আনন্দ প্রকাশ করেছে। ইতিমধ্যে সারহানের এমপি জয়লাভের জন্য রাত 11টার পরেও আনন্দ শোভাযাত্রা করেছে অনেকেই। তরুণরা বেশি উচ্ছ্বসিত হয়ে আছে প্রিয় নেতাকে এমপি হিসেবে পেয়ে। আরশাদ সাহেব আর আজমল সাহেবের মুখে প্রাপ্তির হাসি। দুজনেই ভোটের শেষ খবরাখবর দেখছেন। রাজনৈতিক নেতাদের মুখে সারহানের প্রশংসা শুনে দুজনেই আনন্দিত অনেক। চৌধুরী বাড়ির বড় ছেলে রাজনীতিতে বড় একটা স্থান জুড়ে রয়েছে, এতে সকলে উচ্ছ্বসিত। সাথী বেগম আর তানিয়া বেগমও সোফায় এসে বসলেন। তাদের মাঝে এখন স্বস্তি ফিরেছে। ভোটের কারণে সকলে চিন্তিত ছিলেন সারহানকে নিয়ে। ভোট মানেই দ্বন্দ্ব, মারামারি, খুনাখুনি, বিশৃঙ্খলা, আতঙ্ক। কিছুদিন আগে সারহান এক জনসভায় গিয়েছিল। সেখানে অপর দলের লোক এসে উগ্র ব্যবহার করে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলেই মারামারি শুরু করে দেয়। দুই পক্ষের ঝামেলা, এই বেশ কয়েকজন আহত হয়, তাদের হাসপাতালে অ্যাডমিট করা হয়। সারহান কৌশলে নিজেকে এসবে জড়ায়নি। পরবর্তীতে তদন্তে জানা যায় সারহানের হামলা করার মূল উদ্দেশ্য ছিল সারহানকে হামলা করাই মূল উদ্দেশ্য ছিল অপরপক্ষ দলের। এসব নিয়ে বাড়ির প্রতিটা সদস্য চিন্তিত ছিল। সারহানের সাথে তারাও সতর্ক থেকেছে। আরশাদ সাহেব স্ত্রীকে দেখে হেসে বললেন, দেখেছো, আমার ছেলে এমপি হয়েছে, একেই বলে বাপকা বেটা। তানিয়া বেগম তেরাস্বরে বললেন, এখন তো আমার ছেলেই হবে, রিপিট, এখন তো আপনার ছেলেই হবে। অন্য কোনো দোষ থাকলেই তো বলতে এটা তোমার ছেলে। আরশাদ সাহেব কপাল কুঁচকে বললেন। সবসময় কথা এত জিলাপির মতন প্যাঁচাও কেন? তানিয়া বেগম মুখ বাঁকিয়ে বললেন, আপনি পেঁচাল কথা বলেন, আমি না। আরশাদ সাহেব আর কিছু বললেন না। তানিয়া বেগমকে কিছু বললে এখন রাগ করবে। আজমল সাহেব আর সাথী বেগম হাসছেন। ছোট বিষয় নিয়ে মাঝে মধ্যে এরকম ঝগড়া দেখতে হয় তাদের। আরশাদ সাহেব বললেন, বিআই সাহেব, আপনার মেয়ের জামাই তো এমপি হয়ে গেল, মিষ্টির ব্যবস্থা করুন দ্রুত। আজমল সাহেব তা শুনে হেসে উঠলেন। হাসি বজায় রেখে বললেন, বিআই সাহেব, তা আর বলতে হয় নাকি? আমি তো মিষ্টি আনতে বলেছি মজনুকে, কিছুক্ষণ পরেই মিষ্টি নিয়ে হাজির হবে। বাহ, ছেলের শ্বশুর তো বহুত ফাস্ট। তার বলতে। ওইদিকে দলের নেতারা কল দিচ্ছে আমায়, সারহান নাকি কল তুলছে না। 12টা বেজে গেছে, ছেলেটা এখনো আসছে না কেন? চিন্তা করবেন না, সারহান একটু ব্যস্ত আছে, একটু পরেই চলে আসবে। ও। আরশাদ সাহেব অরিত্রিকাকে দেখতে না পেয়ে বললেন, আমার মেয়েটাকে দেখতে পাচ্ছি না, কোথায় সে? সাথী বেগম বললেন। আরশাদ সাহেব বললেন, বুঝলাম, কিন্তু সাদাত কই? বিকাল থেকে তো তাকেও দেখছি না। আজ কতবার করে বললাম বাইরে যাওয়ার দরকার নেই। বাইরের ভোট কেন্দ্র ছিল উত্তপ্ত, এই ছেলে একটা কথাও শোনে না। সাদাত বাহির হতে বাড়িতে প্রবেশ করতেই বাবার কথা শুনলো। সে আস্তে আস্তে বলল, আমার কথা বলছো? সকলেই সাদাতের দিকে তাকালো। সাদাত হেলে দুলে এসে বাবার পাশেই বসলো। আরশাদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এত রাতে কই থেকে আসছো? সাদাত ক্লান্ত স্বরে বলল। ভাই ডেকেছিল আমায়। আরশাদ সাহেব সরু চোখে তাকিয়ে বললেন, সারহান কেন ডাকবে তোমায়? সাদাত বলল, একটা কাজ ছিল আমার আর ভাইয়ের ব্যাপার, বুঝলে? এসব আমাকে না বলে ভাইকে জিজ্ঞেস করো। আরশাদ সাহেব শুনে বললেন, ভাই বাইরে দাঁড়িয়ে আবির ভাই আর ইয়ান ভাইয়ের সাথে কথা বলছে। অরিত্রিকা আর ইশরা সিঁড়ি বেয়ে নিচে নামলো। অরিত্রিকা ডাইনিং রুমে চোখ বুলালো। সারহানকে না দেখে আশাহত হলো। সে মুখ ভার করে সে সবার কাছে এগিয়ে এলো। এই 1.5 মাস সারহান রাজনৈতিক কাজে ভীষণ ব্যস্ত ছিল। সকালে বাড়ি থেকে বের হতো, রাত 12টার পর আসতো। অরিত্রিকা তৃষ্ণার্ত পথিকের ন্যায় শ্যাম মানবের আশায় প্রতীক্ষায় থাকতো, কখন আসবে মানবটি তাকে দেখে চক্ষু শীতল করবে সে, দীর্ঘ সময় পর প্রেমিক পুরুষের সাথে কথা বলবে সে। এই ভাবনা নিয়ে দিন পার হতো তার। অরিত্রিকার ইশরা ডাইনিং রুমের একপাশে এসে দাঁড়ালো। সারহান তখনই প্রবেশ করলো। অনেকটাই ক্লান্ত সে। শুভ্র পাঞ্জাবি, ঘর্মাক্ত শরীরে, সুঠাম দেহি শরীরে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। কপালেও বিন্দু বিন্দু ঘাম জমছে, চুল একটু অগোছালো, মুখ গম্ভীর। সারহান সামনে তাকাতেই দেখতে পেল পরিবারের সকলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তা দেখে সারহানের মুখ স্বাভাবিক হয়ে উঠল। সে এগিয়ে গেল সবার দিকে। সে সবার কাছে যেতেই পরিবারের সকলে হাসি মুখে অভিনন্দন জানাতে লাগলো। আজমল সাহেব আর আরশাদ সাহেব সারহানকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে, সারহানও উত্তর দিচ্ছে। অরিত্রিকা সারহানকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। মনে হচ্ছে কতদিন পর মানুষটাকে দেখছে সে। সারহানের মুখ দেখে বিচলিত হলো মন। তার ইচ্ছে হচ্ছে সারহানের ঘর্মাক্ত মুখ শাড়ির আঁচল দিয়ে সযত্নে মুছে দিতে। নিজ ইচ্ছেকে দমিয়ে রাখলো। অরিত্রিকার মনে হচ্ছে সারহান অনেক ক্লান্ত। সে এক পলক দেখে রান্নাঘরে শরবত বানাতে গেল। সারহানের দৃষ্টিগোচর হলো না সেই দৃশ্য। সব ক্লান্তি যেন প্রশান্তির রূপ নিল মুহূর্তেই। অব্যক্ত কথাও এক নিমিষে বুঝে নিয়েছে কেমন। অরিত্রিকা বয়সে ছোট হলেও তার ভালোবাসা অনেক দৃঢ়।
তার মতো কঠোর মনের মানুষ অরিত্রিকার কারণে প্রেমিক পুরুষ হয়ে যায়। আজ আকাশে চাঁদ উঠেছে, গোলাকৃতি থালার ন্যায় চাঁদের আকৃতি। চাঁদের আলোয় পুরো আকাশ আলোকিত হয়ে আছে, সেই আলো শহরকেও আলোয় পরিপূর্ণ করে তুলেছে। হালকা হাওয়া বইছে চারিদিকে, গাছগুলো নড়ে উঠেছে। অরিত্রিকা ছাদে দোলনায় বসে দোল খাচ্ছে, দৃষ্টি আকাশের পানে, এক ধ্যানে চাঁদকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। হালকা হাওয়ায় শাড়ির আঁচল থেমে থেমে নড়ছে। সারহান মোহনীয় দৃষ্টিতে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। চাঁদের স্নিগ্ধ আলোয় অরিত্রিকাকে স্নিগ্ধ গোলাপের ন্যায় লাগছে। সে যেন এই রূপে বারবার মুগ্ধ হচ্ছে, মুগ্ধতার পরশে যেন দীপ্তিমান হচ্ছে বক্ষস্থল। মোহাচ্ছন্ন নয়নে দীর্ঘ সময় ধরে সে তাকিয়ে আছে। সে তো প্রিয় মানুষটির সৌন্দর্যের প্রেমে পড়েনি। সৌন্দর্য দেখে কখনো প্রেম হয় না, মায়া থেকে সৃষ্টি হয় প্রণয়। প্রণয়ের আগমন যে কোনো মানুষের জীবনে হঠাৎ আসে, তখন থেকে নতুন করে সবকিছু শুরু হয়। অরিত্রিকা আকাশ হতে দৃষ্টি নামিয়ে সারহানের দিকে তাকালো। সারহানকে তার দিকে অপলক তাকিয়ে থাকতে দেখে ওষ্ঠকোণে ফুটে উঠল হাসি। প্রেমিক পুরুষের চাহনিতে এত মুগ্ধতা, সেখানে নেই কোনো অন্য বাসনা, আছে শুধু ভালোবাসা, ভালো লাগা, মুগ্ধতা। অরিত্রিকা ভ্রু নাচিয়ে মৃদু হেসে বলল। কি দেখছেন এমপি সাহেব? সারহানের ঘোর ভাঙল যেন। অরিত্রিকার বলা সম্বোধন তার কানে পৌঁছেছে। নতুন ডাক নামটা যেন প্রেয়সীর মুখে সুমিষ্ট শোনালো যেন। নতুন ডাক নামটা সারহানের অনেক বেশি ভালো লেগেছে। সারহান স্বাভাবিকভাবে বসে চমৎকার হেসে বলল। এমপি সাহেব তার স্নিগ্ধময়ী রূপে প্রেয়সীকে দেখছে। অরিত্রিকা খিলখিলিয়ে হেসে উঠল। হাস্যরত ধ্বনি পুরো ছাদ জোরে প্রতিধ্বনিত হলো। সারহান অরিত্রিকার হাস্যরত মুখের দিকে বিমোহিত নয়নে তাকিয়ে রইল। অরিত্রিকা হাসি থামিয়ে বলল। প্রেয়সীকে আজ নতুন দেখছেন নাকি এমপি সাহেব? সারহান ঠোঁট টিপে হেসে বলল। প্রেয়সীকে তো এতদিন দেখেছি, কিন্তু নয়ন ভরে তো দেখতে পারিনি, সময় স্বল্পতার কারণে। তাই আজ চন্দ্রবিলাসকে কাজে লাগিয়ে পুষিয়ে নিলাম। অরিত্রিকা হেসে বলল। তাই নাকি? আমি তো ভেবেছিলাম আপনি ব্যস্ততায় ভুলেই বসেছেন, বাড়িতে আপনার নববিবাহিত বউ আছে। সারহান শীতল কণ্ঠে বলল। আমার প্রিয়তম সুখকে কখনো ভোলা সম্ভব নয়। তুই নামক সুখের কারণে আমি আজ পরিপূর্ণ। ব্যস্ত থাকলেও তোর অনুপস্থিতিতে আমার হৃদয়ে তুই বিচরণ করেছিস, মস্তিষ্ক জুড়ে তুই ছিলি। প্রতিনিয়ত মনে পড়েছে তোকে। এক মুহূর্ত তুই ছাড়া থাকার কথা ভাবলে দম বন্ধ হয়ে আসে। তোকে এতটা ভালোবাসলাম কি করে? অরিত্রিকা লাজুক হেসে মিহি কণ্ঠে বলে উঠল। জানি না। দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করছে। দুজনের দৃষ্টি দুজনের দিকে নিবদ্ধ। মৃদু শীতল হাওয়া দুজনকে ছুঁয়ে যাচ্ছে, সেদিকে কারো খেয়াল নেই। দুজনে নিজ মনে চলা নানান ভাবনায় বিভোর। অরিত্রিকা দৃষ্টি ফিরিয়ে জিজ্ঞাসা করল। আপনার আসতে এত দেরি কেন হলো আজ? আমায় তো 10:30টার সময় টেক্সট দিয়ে বলেছিলেন বাড়ি আসছেন। সারহান অদূরে তাকিয়ে বলল। থানায় গিয়েছিলাম। অরিত্রিকা চমকে বলল। থানায় কেন? সারহান বলল। মেয়েকে হেল্প করার জন্য গিয়েছিলাম। অরিত্রিকা প্রথমে বুঝলো না, কিছুক্ষণ পর মিহির কথা মনে পড়তেই বলে উঠল। মিহি আপু ওই নিশাদের ফ্রেন্ড? সারহান ছোট্ট করে বলল। অরিত্রিকা কিছুটা রেগে বলল। আপনি তাকে কেন হেল্প করেছেন? সারহান অরিত্রিকার দিকে তাকালো। সে বুঝলো অরিত্রিকা রেগে গেছে। সারহান শান্ত কণ্ঠে বলে উঠল। সারহান কখনো কারো ঋণ অপূর্ণ রাখে না, মিহির ক্ষেত্রেও তাই। মিহি আমাকে হেল্প করে ঋণী করে রেখেছিল, আমি হেল্প করে সেই ঋণ পরিশোধ করেছি, ব্যাস এতটুকুই। অরিত্রিকা গমগমে কণ্ঠে বলল। কিসের ঋণ আর কি হেল্প করেছেন? নিশাদ কিডন্যাপ করেছিল তোকে। ঝড় বৃষ্টির কারণে পুলিশ বা আমার কোনো সোর্স কাজে লাগাতে পারিনি। ভোরের দিকে থানা থেকে বের হয়ে নিশাদের বাড়িতে যাওয়ার পথে কেউ একজন আমায় কল করে। তুই কই আছিস সব ডিটেলস বলে। আমি বিশ্বাস করিনি প্রথমে, কিন্তু পরে হোয়াটসঅ্যাপে তোর পিক পাঠায়। আমিও শিওর হয়ে যাই তুই বগুড়া আছিস। তারপর কাহিনী সব তোর জানা। এবার বল, কে কল করেছিল? কে কল করেছিল? কলটা মিহি করেছিল। অরিত্রিকা বাকরুদ্ধ হয়ে গেছে। এটা সে কি শুনলো? নিশাদের ফ্রেন্ড সকলের অগোচরে থেকে তাকে হেল্প করেছে, কিন্তু মিহি তো বলেছিল ফোন নেই তার কাছে। সবকিছু গোলমেলে লাগছে তার কাছে। মিহি আপু বলেছিল ফোন নেই তার কাছে। নিশাদের লোক বাহিরে ছিল তাই বলেছে। সুযোগ পেয়ে কল করে বলেছিল আমায়। ওহ, তো মিহি আপুকে হেল্প করতে থানায় গিয়েছিলেন কেন? নিশাদের আজ জামিন হয়েছে, কিন্তু রাতে থানা থেকে মুক্তি পেয়েছে। জামিন আমি করিয়েছি নিশাদের। অরিত্রিকা চোখ গরম করে বলল। নিশাদের জামিন কেন করালেন? আবার যদি একই ঘটনা ঘটায়? সারহান শান্ত কণ্ঠে বলল। এখন আর এমন কিছু করবে না। ঘরে বউ রেখে অন্য মেয়ের দিকে তাকালে বউ পিটিয়ে বাড়ি ছাড়া করবে। অরিত্রিকা এক ধাক্কা খেলো। বউ মানে? নিশাদ বিয়ে করেছে? কখন, কাকে? অরিত্রিকা বিস্মিত হয়ে বলল। বউ? নিশাদ ছাগল কবে বিয়ে করলো আর কাকে বিয়ে করলো? সারহান এই কথা শুনে হাসি আটকে বলল। আজ মেয়ের সাথে নিশাদের বিয়ে হয়েছে, আমিও ছিলাম সেখানে, তাই বাড়ি আসতে দেরি হয়েছে। অরিত্রিকা কথা বলতে ভুলে গেছে যেন। মিহির সাথে নিশাদের বিয়ে কিভাবে সম্ভব? সারহান আবারও বলে উঠল। মিহি নিশাদকে আগে থেকে ভালোবাসতো।
নিশাদ জেনেও পাত্তা দেয়নি। মিহির ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না, তাই তো নিশাদকে সারা জীবনের জন্য পেয়ে গেল। শুধু নিশাদের শত্রুতার কারণে কয়েকটা বাজে ঘটনা ঘটেছে। অরিত্রিকা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল। আপনি কি কেস তুলে নিয়েছেন? সারহান ওষ্ঠবাঁকি হেসে বলল। না, জামিন করিয়েছি শুধু, কেস চলবে। অপরাধের শাস্তি তো পেতেই হবে। আবার করে যায় হাত দিয়েছে, মাসুল তো গুনতেই হবে। অরিত্রিকা জোরে শ্বাস টেনে উচ্ছ্বসিত কণ্ঠে বলল। ভালো হয়েছে বিয়ে হয়েছে, এবার বাইরের কোনো মেয়ের দিকে তাকালেই মিহি আপু একদম ঝাড়ু পেটা করবে। সারহান কিছু বলল না। অরিত্রিকা নিশাদকে বকে চলেছে তা সে শুনেছে আর মনে মনে হাসছে। অরিত্রিকা কিছুটা সময় পর দোলনা থেকে উঠে ছাদের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। সে খেয়াল করলো চাঁদের আলোয় হাতের আঙ্গুলে থাকা স্বর্ণের আংটি চকচক করছে। স্পষ্ট মানুষের অবয়ব দৃশ্যমান হচ্ছে, তার হাতের তালু রেখাগুলো বোঝা যাচ্ছে। আশেপাশে সকল বিল্ডিংয়ে লাইট অফ করা, সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু ঘুম নেই, একজোড়া কপত কপতি, তারা আজ নিজেদের প্রণয়ক্ষণ কাটাতে ব্যস্ত। সারহান এসে অরিত্রিকার পাশে দাঁড়ালো। অরিত্রিকা বলে উঠল। আপনি আমায় এখনো তুই বলে ডাকেন কেন? আগে তো ডেকেছেন ঠিক আছে, কিন্তু এখন তো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর। সারহান অরিত্রিকার দিকে অদ্ভুত দৃষ্টি ফেলে তাকালো। বিচক্ষণতা দিয়ে বোঝার চেষ্টা করলে কথার মর্মার্থ কিছুটা ভাবতে বুঝে ফেলল সে। সারহান ভরাট কণ্ঠে বলল। কেন, তুই ডাক পছন্দ নয়? অরিত্রিকা ভোরকে গিয়ে বলল। আমি কখন বললাম পছন্দ? তুই বলে সম্বোধন করি কারণ এটা একান্ত আপন লাগে আমার কাছে। তুই কাদের বলে জানিস? কোনো মানুষকে যখন খুব আপন ভাবে তখন তারা তুই বলে ডাকে। আর তুই তো আমার হৃদয় স্পর্শী প্রণয় সুখ, যাকে আমি আমার বক্ষস্থলে আগলে রাখি সব সময়। এতটা আপন বলেই তুই বলে ডাকি। যদি সম্বোধন ভালো না লাগে চেঞ্জ করব। না না, আপনি আপনার মন মতো ডাকেন, সমস্যা নেই। অরিত্রিকা আজ খুশিতে আত্মহারা। কল্পপুরুষের ভালোবাসায় সিক্ত হয়ে আজ সে ভাগ্যবতী। কতজন নিজের ভালোবাসার মানুষকে পবিত্রভাবে পায়, মাঝে মাঝে ভাগ্যবতী মনে হয় নিজেকে নিজের কাছে। ভালোবাসার মানুষটি যদি সঠিক হয় তাহলে জীবন সুখ মিশ্রিত হয়। কিশোরী মনের ভালোবাসার মানুষটি তার পুরো জীবন ভালোবাসা যত্নে মুড়িয়ে দিয়েছে। অরিত্রিকার ভাবনার মাঝে সারহান অরিত্রিকাকে পেছন হতে জড়িয়ে অরিত্রিকার কাঁধ বরাবর চিবুকে স্পর্শ করালো। অরিত্রিকা চমকে গিয়েও নিজেকে সামলে নিল। চেহারা স্পর্শে বুঝলো এটা সারহান। শীতল শিহরণ বয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। রাত ৩টা বাজে, আর কতক্ষণ ছাদে থাকবি? ঘুম ধরেনি? আর একটু থাকি। আর বায়না না, নিচে চল, এত রাত জাগতে নেই। আর একটু থাকি প্লিজ। সারহান অরিত্রিকার আহ্লাদি কথা শুনে চুপ করে গেল। সেই ১.৫ মাস অরিত্রিকাকে সময় দিতে পারেনি। আজ যেহেতু বায়না করছে তাই আর বারণ করতে মন চাইল না তার। অরিত্রিকা হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আকাশ দেখছে। চাঁদের আশেপাশে তারার মেলা লেগেছে। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। সারহান আজ নিশ্চিন্ত। অরিত্রিকাকে সময় না দিতে পারলেও রাত আসলে প্রেয়সীকে বক্ষে আগলে রেখে জড়িয়ে ঘুমায়নি এমন একটা রাতও বোধহয় নেই। অরিত্রিকাও সংকোচবিহীন তার কল্পপুরুষের বক্ষে মাথা রেখে ঘুমে বিভোর হয়ে যেত। সারহান অরিত্রিকার গালে অতি সন্তর্পণে ভালোবাসার পরশ এঁকে দিল। অরিত্রিকা হঠাৎ ছোঁয়াতে থমকে গেল যেন। সে ঘাড় বাঁকিয়ে সারহানের দিকে তাকালো। সারহানের ঠোঁটে হাসির রেখা। সারহান অরিত্রিকাকে ছেড়ে দিয়ে বলল। কি দেখছিস? অরিত্রিকা বলে উঠল। আপনাকে। সারহান ভাব নিয়ে বলল। এভাবে তাকিয়ে আছিস কেন? আই নো আমি হ্যান্ডসাম, তাই বলে চোখ দিয়ে গিলি খাবি নাকি? অরিত্রিকা চোখ ছোট ছোট করে বলল। আমার বরকে আমি ১০০ বার দেখবো, তাতে আপনার কি? আপনার অসুবিধা হলে অন্যদিকে তাকিয়ে থাকুন আপনি। সারহান হেসে ফেলল শুনে। অরিত্রিকা চঞ্চল ধাঁচের কথাগুলো শুনতে ভালো লাগে। এই ১ মাসে অভ্যাস হয়ে গেছে। অরিত্রিকা গম্ভীর কণ্ঠে বলল। একটু নিচু হন। সারহান ভ্রুযুগল কুঁচকে বলল। কেন? আমি বলেছি তাই। সারহান কথা মতো নিচু হলো একটু। অরিত্রিকা দুহাত সারহানের গালে রাখলো। এহেন কাণ্ডে বিস্মিত হলো সারহান। অরিত্রিকা কি করতে চাইছে বুঝতে পারছে না সে। এর আগে কখনো এমন কিছু করেনি। অরিত্রিকা আজ হঠাৎ কি হলো? অরিত্রিকার হাত কাঁপছে। এই প্রথম সে সারহানের গাল স্পর্শ করেছে। ভেতরে ভেতরে সে অনেক নার্ভাস, তবুও নিজেকে স্বাভাবিক রাখছে। অরিত্রিকা ওষ্ঠ ভিজিয়ে সারহানের চক্ষুদ্বয়ে তার দৃষ্টি রেখে মিহি কণ্ঠে আওড়ালো। আপনি আমার প্রিয়তম সুখ। আপনি হীনা, আমি অপূর্ণ। আপনি নামক প্রণয়ে আসক্ত আমি। আপনাকে বড্ড ভালোবাসি। সারা জীবন আপনাকে ভালোবেসে যেতে চাই। এভাবেই আমাকে ভালোবেসে আগলে রাখবেন আপনার পক্ষে। আমি প্রণয়িনী হয়ে রয়ে যাব আপনার সেই মন মাজারে। আমি আপনাকে বড্ড ভালোবাসি এমপি সাহেব। আমার সারা জীবন ভালোবেসে যত্নে আগলে রাখবেন তো? এভাবে ভালোবাসবেন তো এমপি সাহেব? অরিত্রিকার কণ্ঠে আকুলতা। মনে হয়তো তাকে হারানোর ভয় কাজ করছে। সারহানের কাছে কথাগুলো বড্ড করুণ শোনালো। বিচলিত হলো তার অন্তঃকোণ। সারহান আবেশিত কণ্ঠে বলল। প্রণয়ের সন্ধিক্ষণে এসে বুঝেছি তুই না আমি অপূর্ণ।
তুই নামক ব্যাধিতে ভুগেছি দিনের পর দিন। তুই নামক প্রণয়ে ডুবে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। সারা জীবন তোকে নিজের কাছে রাখতে চাই, ভালোবাসতে চাই, আগলে রাখতে চাই। তুই আমার হয়ে থাকিস, আমি তোর হয়ে থাকবো। ভালোবাসি তোকে। তুই শুনছিস ফাইরোজ? এই গুরু গম্ভীর রকচটা কঠিন মনের সারহান তোকে ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। অরিত্রিকার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। সারহানের অনুভূতি তার কাছে অনেকটাই অপ্রকাশিত রয়ে যায়। সারহানের বলা এক একটা কথা বুকের মাঝে কাঁপন ধরিয়ে দিয়েছে। ভালোবাসলে প্রণয় দহনে পুড়তে হয় একটু হলেও। তার গাল গড়িয়ে পড়ল অশ্রু। এই অশ্রু ভালোবাসার পূর্ণতার। অরিত্রিকা সারহানের গালে ঠোঁট ছোঁয়ালো। সারহান স্মিত হাসলো তা দেখে। অরিত্রিকা আবেগপ্রবণ হয়ে সারহানের বক্ষে মাথা রেখে দুহাতে জড়িয়ে ধরল। সারহানও প্রেয়সীকে দুহাতে আগলে নিল। অরিত্রিকা নীরবে অশ্রু ফেললেও সারহান বুঝলো অরিত্রিকা আবেগপ্রবণ হয়ে কান্না করছে। এতে মনের মাঝে অস্থিরতা কাজ করছে সারহানের। অরিত্রিকার কান্নায় বুকের মাঝে সূক্ষ্ম ব্যথা অনুভব হচ্ছে। সহ্য হচ্ছে না প্রেয়সীর কান্না, তবুও চুপ রইল। সারহান নীরবতা ভেঙে বলল, কি নিয়ে এত ডেসপারেট হয়ে আছিস? অরিত্রিকা মলিন কণ্ঠে বলল, আপনি রাজনৈতিক কাজে জড়িত। আপনাকে নিয়ে আমি সবসময় টেনশনে থাকি। এখন আপনি এমপি হয়েছেন, এতেই আমার ভয়ের মাত্রা বেড়ে গেছে। প্রাক্তন এমপির কি হয়েছিল বারবার মনে পড়ছে আমার। আমি আপনাকে হারাতে চাই না, সারা জীবন আপনার সাথে থাকতে চাই। সারহান দীর্ঘশ্বাস ফেলল, বোঝানোর স্বরে বলল, আমার কিচ্ছু হবে না। ওনার ভাগ্য খারাপ ছিল তাই মারা গেছে। এটা নিয়ে আর টেনশন করিস না। ভাগ্যে যা আছে তাই হবে। যদি তোর সাথে জীবনের পথ চলা সুগম হয় তাহলে আমাদের কেউ আলাদা করতে পারবে না। এতটুকু ভরসা কর আমায়। অরিত্রিকা মনোযোগ দিয়ে শুনল শুধু। কিছুটা সময় পর ধীরে বলে উঠল, চলুন নিচে যাই। সারহানের কর্ণকুহরে তা পৌঁছালো। সে তখনই এক মুহূর্ত দেরি না করে অরিত্রিকাকে কোলে তুলে নিল। অরিত্রিকা ভয়ে সারহানের গলা জড়িয়ে ধরল। অরিত্রিকা খিচে যাওয়া মুখে বলল, আরেকটু হলে তো পড়ে যেতাম। সারহান প্রতি উত্তর করল। তোর এমপি সাহেব তোকে কখনোই পড়তে দিত না। অরিত্রিকা সারহানের পানে সতৃষ্ণ নয়নে তাকালো। ভয় কমে এসেছে তার। সারহান এক পলক অরিত্রিকার ভীত মুখশ্রীর দিকে তাকিয়ে এগিয়ে গেল সিঁড়ি ঘরের দিকে। অরিত্রিকা সারহানের গলা জড়িয়ে নিল দুহাতে। এমপি সাহেব, আজ 1 সেপ্টেম্বর। আজ চিঠি দিবস, অথচ আপনি আমায় চিঠি দিলেন না। অভিমান মিশ্রিত কণ্ঠস্বর শুনে সারহান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে অরিত্রিকার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। সে দেখল বিছানায় বসে মুখ গোমড়া করে অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। সারহান তার ল্যাপটপ বন্ধ করে ডিভান থেকে উঠে দাঁড়ায়। অরিত্রিকার সামনে দাঁড়িয়ে বুকে হাত গুজে অভিমানী রমণীকে পরখ করতে থাকে। অরিত্রিকা সারহানকে চুপ থাকতে দেখে কিছুটা রাগ হলো। সে রাগান্বিত হয়ে বলল, এভাবে চুপ করে আছেন কেন বলুন তো? সবাই চিঠি পাচ্ছে, অথচ আমায় চিঠি দেওয়ার মানুষ নেই। অথচ বিয়ের পর চিঠি দিবসে আপনার থেকে আমার প্রথম চিঠি পাওয়ার কথা ছিল। চিঠিতে কত ভালোবাসা জড়িয়ে থাকে জানেন আপনি? সারহান হঠাৎই অরিত্রিকার বাহু ধরে নিজের কাছে টেনে নিল সন্তর্পণে। অরিত্রিকা ভয়ে সারহানের টি শার্ট আঁকড়ে ধরে। ভয়ে চোখ মুখ খিচে রেখেছে সে। সারহান দুহাতে অরিত্রিকার কোমর জড়িয়ে নিজের কিছুটা কাছে টেনে নেয়। অরিত্রিকা লেপ্টে যায় সারহানের বক্ষস্থলে। সে মুখ উঁচিয়ে পিটপিট করে মানবটির মুখের দিকে তাকায়। সারহান শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অরিত্রিকার এই চাহনিতে গলা শুকিয়ে আসছে। হার্টবিট তীব্র গতিতে লাফাচ্ছে। আজও সেই প্রথম দিনের মতো অনুভূতি হচ্ছে। সারহান অরিত্রিকাকে ঘুরিয়ে দেয়। সে উন্মুক্ত গলদেশে চোয়াল ছোঁয়া। কে বলেছে আমি তোর জন্য চিঠি লিখিনি? লিখেছি অনেক আগেই। মনে আছে তোর অনুভূতি প্রকাশের মাধ্যম হিসেবে আমায় চিঠি লিখেছিলি? চিঠিটা পড়ে তখনই বুঝতে পেরেছিলাম তোর মনে আমার জন্য অনুভূতির জন্মেছে। আমি সেই অনুভূতির অপমান করতে চাইনি। কোথাও তোর প্রতি আমি একটু দুর্বল ছিলাম, তাই চিঠিটা সযত্নে নিজের কাছে রেখে দিয়েছি। সেই চিঠির প্রত্যুত্তর স্বরূপ আমিও তোকে নিয়ে চিঠি লিখেছিলাম। চিঠি লিখতে পারি না, তবুও তোর জন্য লিখেছি। তুই হয়তো একটু অবুঝ, কিন্তু তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। অরিত্রিকা সারহানের কথায় অবাক হয়ে গেল। সেই চিঠি এখনো রেখে দিয়েছে সারহান। অরিত্রিকা অযথা মানুষটাকে রাগ দেখালো। এটা ভেবে মনটা ফুরফুরে হয়ে গেল যে তার এমপি সাহেব তার জন্য চিঠি লিখেছে। ভাবতে অবাক লাগছে। এই প্রথম তার প্রিয় মানুষটির থেকে প্রেমপত্র পাবে ভাবতেই তার মন নেচে উঠল। সারহান অরিত্রিকাকে ছেড়ে দিয়ে কাবার্ড খুলে দুটো হলদেটে বর্ণের খাম বের করে। অরিত্রিকা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে সারহানের কার্যকলাপ সূক্ষ্মভাবে অবলোকন করতে লাগলো। সারহান কাবার্ড বন্ধ করে দুটো খাম অরিত্রিকার হাতে দেয়। অরিত্রিকা অবাক হয়ে তাকায় খামগুলোর দিকে। সারহান মুচকি হেসে বলে উঠল, তোর নাম লেখা আছে ওই খামটা খোল। অরিত্রিকা সারহানের কথা মতো খামটা খুলে শুভ্র কাগজটা দুহাতে মেলে ধরে। শুভ্র কাগজ জুড়ে অনুভূতি মিশ্রিত ভালোবাসা ছোঁয়া ফুটে উঠেছে। লেখাগুলোর গভীরতা অনুভব করতে আবেগপ্রবণ হয়ে গেল অরিত্রিকা। আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। অরিত্রিকা বিস্মিত হয়ে সারহানের দিকে তাকিয়ে কম্পনরত কণ্ঠে বলে উঠল, আপনি আমায় প্রেমপত্র লিখেছেন এমপি সাহেব?
আপনার মতো গম্ভীর মানবও চিঠি লিখতে পারে? ভাবতেই তো অবাক হয়ে যাচ্ছি আমি। সারহান অরিত্রিকার অশ্রু মুছে দিয়ে ওষ্ঠ ছোঁয়ালো কপালে। অরিত্রিকা কিছুটা কেঁপে উঠল। সারহান স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, আমার বউজানের জন্য আমি সবকিছু করতে পারি। অরিত্রিকা আহ্লাদিত হয়ে সারহানকে জড়িয়ে ধরল। সারহান প্রেয়সীকে আগলে নিল নিজ পক্ষে। ভালোবাসার মানুষটিকে খুশি করতে দামি উপহারের প্রয়োজন হয় না। চিঠি, ফুল এগুলোই ভালোবাসার মানুষটির মুখে হাসি ফোটাতে যথেষ্ট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।